Swear I won't forget this, why do I regret this? In my mind reckless, thoughts are feeling endless. Sitting up I'm breathless, anxiety's infectious. I feel so আম্মু খিদে লেগেছে, খেতে দাও তো। আম্মু, ও আম্মু, কোথায় তুমি? কি হলো? এভাবে তুই ষাঁড়ের মতো চিল্লাচিল্লি করতেছিস কেন? তোমাকে কখন থেকে বলছি খিদে লেগেছে, খেতে দাও। আর তোমার তো কোনো খবরই নেই। না, আমি আর তোকে নিয়ে পারছি না। তোর আব্বুকে ফোন করে দেশে আসতে বলবো। আমার দ্বারা কিছু হবে না দেখছি। ওরে আল্লাহ, আম্মু এটা কি বলছে? আব্বু দেশে আসলে তো আমার অবস্থা শেষ। আমি এমনিতেই আব্বুকে ভয় পাই। আম্মু, ও আম্মু, এরকম কেন করছো? আব্বুকে এখানে ডাকার কি দরকার? না, তুই যে শুরু করছিস সেটার জন্য তো ডাকতেই হবে। আর তুই সারাদিন কলেজে না যেয়ে বাইরে বাইরে ঘুরে বেড়াস, এটা মেনে নেওয়া যায় না। তার থেকে বরং তোর আব্বুকে ফোন করি, কাজটারও বেটার হবে তোর জন্য। আম্মু বলছি কি, এই 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 ব্যাপারটা আমাদের মধ্যে থাক না। আমি তো বলছি আমি কাল থেকে কলেজ যাব, তারপরে এরকম করছো কেন? আমি আম্মুকে একটু ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করলাম। হয়েছে, আর এত ইমোশনাল হতে হবে না আপনাকে। খেতে বসেন, আমি খাবার দিচ্ছি। আম্মুর কথায় খাবার টেবিলে বসে পড়লাম। আর অনেক খিদেও লেগেছিল। খাবার খেতে খেতে পরিচয় হয়ে নেওয়া যাক। আমি আরিয়ান আরমান, মাত্রই কলেজে পড়ি। আর যার সাথে এতক্ষণ পর্যন্ত কথা বললাম সে হলো আমার কিউট আম্মু। বাকিটা গল্প বললেই বুঝতে পারবেন। সো গল্পে ফেরা যাক। আরিয়ান বাবা, তোকে একটা কথা বলার ছিল। আমি ভাবলাম আম্মু আমাকে কী বা বলবে, কোনো দিনও তো এরকম করে বলেনি। আম্মু বলো, কি বলতে চাও? আসলে সামনে তো শুক্রবার, তোর শারমিন আন্টির মেয়ে বিদেশ থেকে আসবে। ওর জন্মদিনে বারবার যেতে বলেছে, বিশেষ করে তোকে নিয়ে যেতে বলেছে। দেখো আম্মু, আমি এইসব অনুষ্ঠান আমার কাছে একদমই ভালো লাগে না। আমি যেতে পারবো না। আরিয়ান, কি বলছিস তুই? আমার মান সম্মান ডোবাতে বসেছিস? আমি কিছু শুনতে চাই না। শুক্রবার রেডি হয়ে থেকো। এই বলে আম্মু আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল উপরে। আমি তো হাবলার মতো টেবিলে বসে আছি। আসলে শারমিন আন্টি হচ্ছে আম্মুর একমাত্র বেস্ট ফ্রেন্ড। আর শারমিন আন্টির একটা মেয়ে আছে, আমার থেকে বড়ই হবে শুনেছি। বিদেশে পড়াশোনা করতে গেছে, এখন দেশে আসছে। বাকিটা তো শুনতেই পেলেন। আমি খাওয়া দাওয়া করে উপরে গিয়ে একটু রেস্ট নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হয়ে দিলাম সাগরকে ফোন। রিং হচ্ছে, শালা আর রিসিভ করছে না। এইভাবে কয়েকবার রিং হওয়ার পর সাগর ফোনটা রিসিভ করলো। শালা, তোকে এতবার ফোন দিচ্ছি আর তো কোনো উত্তরই নেই। কেন রে, কোথায় থাকিস সারাদিন? বন্ধু, আসলে ফোনটা আমার কাছে ছিল না, বাথরুমে ছিল, তাই ধরতে দেরি হয়ে গেছে। চুপ, তুই শালা মানুষ হইলি না। তাড়াতাড়ি কাশেম মামার দোকানে আয়, আমি ওখানে বসে আছি। আচ্ছা বন্ধু, আসছি। আমি ফোনটা কেটে দিয়ে কাশেম মামার দোকানে বসে আছি সাগরের জন্য। এভাবে আরো 10 মিনিট পর দেখলাম সাগর আমার সামনে। কিরে মামা, তোর কি খবর? রাখ তোর খবর, ভালো লাগছে না, প্যারার মধ্যে আছি। কেন বন্ধু, কি হয়েছে? আর বলিস না, আজকে আম্মু আমাকে শারমিন আন্টির বাসায় যেতে বলেছে। আগামী শুক্রবার ওনার মেয়ের জন্মদিন। তুই তো জানিস আমি কোনো জায়গায় যেতে আমার একদমই ভালো লাগে না। আরে বন্ধু, তুই যাবি না কেন? তোর আম্মুর বান্ধবীর মেয়ের সাথে লাইন মারবি, তাহলে খারাপ কি? এই কথাটা বলার পর আমি সাগরকে ধরে মার শুরু করলাম। ধুর শালা, তুই আমাকে মারছিস কেন? তোকে কি আদর করবো শালা? ওই মেয়েটা আমার থেকে সিনিয়র। কি বলছো সিনিয়র? সমস্যা নেই, সিনিয়রদের সাথে লাইন মারতে অনেক মজা। শালা চুপ করবি না তো আরেকটি দেবো। সাগরের সাথে আরো কিছু সময় আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। কিচ্ছু ভালো লাগছে না আমার কাছে। এইভাবেই দিনগুলো কাটছিল। আজ শুক্রবার, আম্মুর সাথে শারমিন আন্টিদের বাসায় যেতে হচ্ছে। আমি আর আম্মু গাড়িতে আছি। গাড়ি তার আপন গতিতে চলতে শুরু করলো। আমরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠানে গিয়ে পৌঁছালাম। বাহ, ভালো তো ইভেন্ট করেছে। শারমিন আন্টি আম্মুকে দেখে সোজা এসে জড়িয়ে ধরলো। দুজন দুজনের সাথে কথা বলছে। অনেকদিন পরে দেখা হয়েছে তো তাই। আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখছি। যতটা খারাপ ভেবেছিলাম অতটাও খারাপ লাগছে না, মোটামুটি ভালোই লাগছে। আম্মু আর আন্টির কথার মাঝে শারমিন আন্টি হঠাৎ বলল, কি রে, তোর সাথে তোর ছেলে কই? এসেছে তো আমার সাথে, ওই ডাকছি। আরিয়ান, একটু এদিকে এসে তো। আমি আম্মুর কথা শুনে আম্মুর কাছে চলে গেলাম। বাহ, এটা তোর ছেলে? তোর ছেলেটা এত কিউট। এই বলে আন্টি আমার গাল টেনে দিল ছোট্ট বাচ্চাদের মতো। আমি হাবলার মতো তাকিয়ে আছি। তো বাবা, তুমি ঠিক মতো পড়াশোনা করতেছিস তো? জি আন্টি, করছি ঠিক মতো। আমার কথা শুনে আম্মু আমার দিকে এমনভাবে তাকালো
মনে হচ্ছে আমাকে গিলে খাবে। আচ্ছা শারমিন, সব তো দেখলাম, কিন্তু তোর মেয়েটিকে যে ছোটোবেলায় দেখছি আর দেখা হলো না, তোর মেয়ে কোথায়? আচ্ছা, আমি ডাকছি। রিয়া, ও রিয়া, একটু এদিকে আয় তো মা। এরপর আন্টি তার মেয়েকে ডাকার পর একটা মেয়ে আমাদের সামনে আসলো। আমি তাকিয়ে দেখি যে ও মা, এ তো মনে হচ্ছে আসমান থেকে নেমে আসা পরি। আমি তো ওকে দেখেই ক্রাশ খেলাম। আমি এক ধ্যানে মেয়েটার দিকে তাকিয়ে আছি। হঠাৎ আমার মনে হলো, এই না না, এটা আমি কি করছি? কোথায় উনি আমার থেকে বড় আর আমি ছোট? না না না, এটা করা ঠিক নয়। তাই আমি চোখ ফিরিয়ে নিতে যাব, তখনই খেয়াল করলাম মেয়েটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। রিয়া, এই রিয়া, কি হলো তোর? না মানে আম্মু কিছু না। দেখ তো, উনি কে বলতো, চিনতে পারোস কি না? আন্টিকে তো ভুলে গেছো, একটিবার খোঁজও নিলে না? সো সরি আন্টি, তুমি তো জানো পড়াশোনার অনেক চাপ ছিল, তাই বাসায় পর্যন্ত ফোন করার সময় পাই নাই। এখন তো সব কিছু কমপ্লিট করে চলে এসেছি, ভাবছি সারা জীবন এবার তোমাদের বাসায় থেকে যাব। আমি তো রিয়ার কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে আছি। সারা জীবন থাকবে মানে? বল এটা কি? তোকে বারণ করছে কে পাগলি মেয়ে? তোর জন্য আমাদের বাসার দরজা সবসময় খোলা আছে। কি, আন্টিকে পেয়ে নিজের আম্মুকে ভুলে গেছো? শারমিন, তুই চুপ থাক তো, রিয়া তো আমারও মেয়ে, তাই না? রিয়ার কথা শুনে তো সবাই রিয়ার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। ও কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সরি, একটু মজা করলাম, ডোন্ট মাইন্ড। না মা, আমি কিছু মনে করি নাই। শাশুড়ি আম্মু, আমি তোমার ছেলেকে বিয়ে করে ছাড়বো। আমি রাগে শেষ, কিন্তু এখানে কিছু করা যাবে না। বেশ রাগ হচ্ছে আম্মুর উপর। কেন যে আমাকে এখানে আসতে বললো? কি, তোরা এভাবে কথা বলবি নাকি অনুষ্ঠান শুরু করতে হবে না? অনেক দেরি হয়ে গেল তো, এবার শুরু করো। রিয়া মামুনি, তোমাকে আজ খুব সুন্দর লাগছে, আমার এরকম একটা বৌমা চাই। আমি আম্মু আর রিয়ার কথাগুলো শুনে বেশ অবাক হলাম। হঠাৎ হ্যালো এভরিবডি, আজকে এই অনুষ্ঠানটা শুধুমাত্র আমার মেয়ের জন্য আয়োজন করা হলো। আমার হাজব্যান্ড বাইরে থাকায় সবটা আমাকে সামলাতে হলো। সবাইকে অনুরোধ করছি এখন কেক কেটে সেলিব্রেট করার জন্য। এবার আন্টির কথায় সবাই এগিয়ে আসলো। রিয়া কেক কাটছে, আমি এক পাশে বসে আছি আম্মুর সাথে, আর অন্য পাশে আন্টিরা আছে। এরপর সবাই একসাথে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার রিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। এরপর রিয়া প্রথম আন্টিকে খাওয়ালো, তারপর আম্মুকে খাওয়ালো, এবার একটু আমার মুখের সামনে এনে ধরলো। আমি খাবো না বলছি, তারপর আম্মু এমনভাবে তাকিয়েছিল, আমি খেয়ে নিলাম। আমার কাণ্ড থেকে রিয়া হাসতে হাসতে শেষ। আমার রাগ মাথায় উঠে গেছে, শুধু আম্মুর জন্য কিছু করতেও পারছি না, কারণ আমি আম্মুকে অনেক সম্মান করি। তাই আমি এক সাইডে গিয়ে নিচে দাঁড়িয়ে আছি। সবাই নাচ গান এসব নিয়ে ব্যস্ত, আমার আবার এসব একদম ভালো লাগে না। এই যে মিস্টার, আমি তাকিয়ে দেখি রিয়া একদম আমার সামনে। কোনো মানুষ আমার সামনে আসলে আমি একদম ইমোশনাল হয়ে যায়। আপনি? এভাবে তোতলাচ্ছ কেন শুনি? আমি তোমাকে আপনি করে বলতে পারবো না, তুমি করে বলবো, আর তুমি আমাকে তুমি করে বলবা, কেমন? ইম্পসিবল। হোয়াট? আমি না মানে আপনি তো আমার থেকে অনেক বড়। সো হোয়াট? কি হয়েছে মানে? আমি আপনার ছোট হয়ে আপনাকে তুমি কিভাবে বলতে পারি বলেন তো? চুপ, আমি এত কিছু জানি না, তুমি করে বলবা আমাকে। কেন বলবো আপনাকে? রিয়া আমার কথায় আমার দিকে কিরকম করে যেন তাকিয়ে আছে। শুনতে চাস আমি কে? আমি তোর বউ। মা মানে? পাগল হয়ে গেছেন নাকি? তোর জন্য আমি পাগল। ধুর, থাকেন আপনি। এই বলে রিয়াদের বাসা থেকে রাগের সাথে বের হয়ে গেলাম। রিয়া আমাকে পিছন থেকে ডাক দিচ্ছিল, বাট আমি না শুনে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে নিজের রুমে গিয়ে সোজা একটা ঘুম দিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি কেবল মাত্র 8টা বাজে। ওয়াশরুমে গিয়ে গোসল করে কলেজের জন্য রেডি হয়ে দিলাম। এরপর নিচে গিয়ে দেখি যে আম্মু বসে আছে মাথায় হাত দিয়ে। আমি আম্মুর কাছে গিয়ে বললাম, কালকে এভাবেই কেন চলে আসলি তুই? আমার মান সম্মানটা রাখলি না। আম্মু তুমি কারণটা শুনতে পেলে তুমি অবাক হবে। কী কারণে আমাকে অসম্মান করালি শুনি? এরপর রিয়া যা বলেছে আমি আম্মুকে সব বললাম। আম্মু আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে একবার মুচকি একটা হাসি দিল। আম্মু তুমি হাসছো কেন? না বাবা, খেতে বস। আমি আম্মুর ব্যবহারগুলো কেমন যেন ঠিক বুঝতে পারছি না। এত কিছু না ভেবে খাবার টেবিলে বসে পড়লাম।
এরপর খাওয়া দাওয়া করে আম্মুর থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। রিক্সায় বসে আছি, অনেকদিন পর কলেজে যাচ্ছি, বেশ ভালো লাগছে। এভাবে আরও 10 মিনিটের মধ্যেই কলেজের গেটের কাছে পৌঁছালাম। আসলে আমাদের বাসা থেকে কলেজটা অনেক কাছে, তো তাই তাড়াতাড়ি চলে আসলাম। আমি কলেজের ভিতর গিয়ে দেখি সাগর দাঁড়িয়ে আছে গাছের নিচে, যেখানে আমরা আড্ডা দিই আর কি। আমাকে দেখেই আমার দিকে এগিয়ে আসলো। কিরে মামা, কি খবর তোর? তেমন একটা ভালো নয় রে। এরপর সাগরকে কালকে রাতে সব ঘটনা খুলে বললাম। ওকে সব কিছু বলার পর আমাদেরকে এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে আমি কোনো এলিয়েন। এই শালা, এইভাবে তাকিয়েছিস কেন? মামা, তোর জায়গায় আমি থাকলে খুব ভালো হতো। একটা দেবো না, শালা চুপ থাক। হঠাৎ একটা মেয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। আমি ভালো করে দেখলাম, না, এই মেয়েটাকে এই কলেজে আর কোনোদিন দেখিনি। মেয়েটা আমাদের সামনে এসে বলল, আপনি তাহলে আরিয়ান? আমি আরিয়ান, কিন্তু আপনাকে তো এর আগে এই কলেজে দেখিনি। আমি মারিয়া, এই কলেজে অ্যাডমিশন নিয়েছি, কিন্তু আমার কোনো বন্ধু নেই। শুনলাম আপনি নাকি সবচাইতে ভালো ছেলে, তাই আপনার সাথে বন্ধুত্ব করতে আসলাম। ওয়েট, আমি যে ভালো ছেলে সেটা আপনাকে কে বলেছে? না মানে আমি শুনছি, আপনি কি আমাকে বন্ধু হিসেবে রাখবেন? না, হবে না। আরিয়ান কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করে না। এই সাগর, তুই চুপ থাকতো। আচ্ছা মিস মারিয়া, আপনাকে দেখে তো একটা ভদ্র মেয়ে বলেই মনে হয়। আমি কিন্তু আবার কোনো মেয়ে বন্ধু করি না, বাট আপনি যখন এত করে বলছেন তাহলে আপনি থাকতে পারেন আমাদের বন্ধু হয়ে। ধন্যবাদ। আরেকটি কথা, বন্ধুত্ব যখন অ্যাকসেপ্ট করেছেন, আমাকে আজ থেকে মারিয়া বলে ডাকলে খুশি হব। আচ্ছা ঠিক আছে। এরপর মারিয়া আমাদের সাথে বসে পড়লো। আমি মেয়েটার আচরণ দেখে খুবই অবাক হচ্ছি, এত অল্প সময়ে মেয়েটা আমাদের সাথে কত ক্লোজ হয়ে গেল। এরপর সাগর আর মারিয়াকে নিয়ে ক্লাসে যখনই ঢুকবো তখন একটা স্যার এসে, এই যে আরিয়ান, জি স্যার। আমাদের কলেজে নতুন একটা ম্যাডাম আসবে, সো আমরা চাইছি তোমাকে দিয়ে ম্যাডামকে বরণ করাবো। স্যার আমাকে না গেলে হয় না? সবাই তোমরা কথা বলেছো, এখন তুমি না গেলে অসম্মান হবে, এটা তো খারাপ দেখা যায়। ঠিক আছে স্যার, চলেন। সাগরকে আর মারিয়াকে ক্লাসে যেতে বলে আমি স্যারের সাথে চললাম নতুন ম্যাডামকে বরণ করার উদ্দেশ্যে। আমি ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছি নতুন ম্যাডামের গাড়ির সামনে। গাড়িটা খুবই চেনা লাগছে। এরপর গাড়ি থেকে যে নামলো, আমি তাকিয়ে দেখি যে আল্লাহ, এখানে কি করছে? আমার বুকটা যেন কেঁপে উঠল। আমি গাড়ির দিকে তাকিয়ে আছি, হঠাৎ গাড়ি থেকে আমাদের নতুন ম্যাডাম বেরিয়ে আসলো। আমি নিচের দিকে তাকিয়ে আছি। এরপর ম্যাডামের দিকে ভালো করে তাকিয়ে দেখি, আল্লাহ, এটা কি করে হতে পারে? এখানে কেন? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, আমার বুকটা কেঁপে উঠল। এবার ম্যাডাম, রিয়া আমার সামনে। আমি ফুলের তোড়াটা কাঁপা কাঁপা হাতে রিয়ার কাছে দিলাম। এই, তুমি এভাবে কাঁপছো কেন? না মানে ম্যাডাম এমনি। রিয়া আমার অবস্থা বুঝতে পেরে মুচকি হাসি দিল। ও মা, ম্যাডামের হাসিটা তো অনেক সুন্দর। এবার স্যারের কথায় কান ভাঙলো। আরিয়ান, কি করছো তুমি? কি করছিস স্যার? তুমি ম্যাডামের হাত ধরে আছো? ও ও আই এম রিয়েলি সরি, আমি বুঝতে পারিনি। ইটস ওকে। তাহলে আমি এখন কি আসতে পারি স্যার? এরপর আমি রাগের সাথে ওখান থেকে ক্লাসে এসে বসে পড়লাম। আমার অবস্থা দেখে মারিয়া আর সাগর হাঁ করে আছে। ওরা মনে হয় কিছু বুঝতে পারছে না। আমার মাথায় শুধু একটি কথাই ঘুরপাক খাচ্ছিল, রিয়া এই কলেজে, তা ওর ম্যাডাম হিসেবে। ব্যাপারটা তো আম্মুকে বলে দেখতেই হবে। এসব ভাবতে ভাবতে কখন যে ক্লাসে স্যার এবং ম্যাডাম দুজনেই আসছে। আরিয়ান দাঁড়াও, দেখছো না ক্লাসে ম্যাডাম আসছে, তারপরে বসে আছো? কি ভাবছো তুমি? সরি স্যার, আর ভুল হবে না। ইটস ওকে, এত বকতে হবে না। রিয়ার কথা শুনলে আমার মাথা গরম হয়ে যায়। স্যার চলে গেল। সকল স্টুডেন্ট রিয়ার দিকে এমনভাবে তাকিয়ে আছে। তাকাতে তো এমন একটা সুন্দরী ম্যাডাম, ক্লাসে আসলে সবাই তো তাকাবেই। হ্যালো, আমি রিয়া। নামটা তো স্যার বলেই দিয়েছে। তোমাদের কলেজে আমি নতুন আসলাম। আমি আশা করি তোমাদের সাথে ভালোভাবে মানিয়ে নিতে পারবো। সো আজ ফার্স্ট পরিচয় পর্ব হবে। সো শুরু হয়ে যাক। এক এক করে সবাই নাম পরিচয় সব বলল। এবার আমার পরিচয় পর্ব পালা। আমি যখন দাঁড়িয়ে পরিচয় দিতে যাব, স্টপ। আরিয়ান, তোমারটা বলতে হবে না, তুমি বসো, কেমন? রিয়া এই কথাটা বলার পর সবাই আমার দিকে তাকিয়ে সমালোচনা করছে। হয়তো ভাবছে ম্যাডাম আমাকে কিভাবে চিনল। এভাবে আরও কিছু সময় পর ক্লাসটা শেষ হয়ে গেল।
এবার রিয়া আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে ক্লাস থেকে চলে গেল। এবার মারিয়া আর সাগর আমার কাছে এসে, মামা, তোকে ম্যাডাম কিভাবে চেনে? এটা তো একটা অনেক বড় লম্বা কাহিনী। আরিয়ান, বল না কাহিনীটা কি? এরপর তাদেরকে সব খুলে বললাম, সাগর আর মারিয়াকে। তার মানে আরিয়ান, ওই রিয়াটা আমাদের ম্যাডাম? হুম। তাই তো বলি, তোর দিকে এভাবে তাকিয়ে হাসছিল কেন? এবার হঠাৎ মারিয়ার দিকে তাকিয়ে দেখি ও মন খারাপ করে অন্যদিকে ফিরে বসে আছে। মারিয়া, কি হলো তোর? আরে না, তেমন কিছু না। আমার মাথাটা খুব ব্যথা করছে। কালকে কথা হবে, আজ আসি রে। এই বলে মারিয়া চলে গেল। মারিয়ার কথা শুনে আমি বেশ অবাক হলাম। হঠাৎ এরকমভাবে মারিয়া বিহেভ করে চলে গেল কেন, কিচ্ছুই তো বুঝলাম না। এরপর সাগর আর আমি বাকি সবগুলো ক্লাস করে সাগরকে বিদায় দিয়ে যখনই আসতে যাব, রাস্তায় দাঁড়িয়ে আছি রিক্সার জন্য, কিন্তু কোনো রিক্সা পাচ্ছি না। শালার সব রিক্সা আজকেই হারিয়ে গেছে। হঠাৎ একটা রিক্সা আমার কাছে এসে দাঁড়ালো। আমি তাকিয়ে দেখি এটা কেউ নয়, রিয়া। দাঁড়িয়ে আছো কেন? উঠো রিক্সায়। আপনার সাথে আমি যাব না, অন্য রিক্সা করে যাব, আপনি চলে যান। বৃষ্টি আসবে মনে হয়, সব রিক্সা চলে গেছে, এখন তাড়াতাড়ি উঠে পড়ো। বলছি না আমি আপনার সাথে যাব না। ওয়েট, আমি আন্টিকে ফোন দিতেছি। এ কি 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 করছেন? আমাকে আবার কল দিচ্ছেন কেন? হ্যাঁ, আমি তো যাচ্ছি। ফোন করবো না, তাড়াতাড়ি রিক্সায় আসো। এরপর আর কোনো উপায় না পেয়ে আমি রিয়ার সাথে উঠে বসলাম রিক্সায়। আমার কাছে কীরকম লাগছে, আমি যে কোনো মেয়ের সাথে কখনো এরকম কাছাকাছিভাবে বসিনি। আজ না রিয়ার সাথে এত কাছাকাছি, রিয়ার শরীরের সাথে আমার শরীরটা অ্যাড হয়ে আছে। এই, তুমি এইভাবে দূরে কেন? আরেকটু কাছে আসো। না, না, মানে আমি আমি ঠিক আছি। কুত্তা, তুই আমার কাছে আয়। এই বলে আমাকে এক টান দিয়ে রিয়া তার ঠোঁট আমার ঠোঁটের মধ্যে ঢুকিয়ে দিল। রিয়া যে এমন একটি কাজ করবে আমি কখনো ভাবতে পারিনি। মনে হচ্ছে আমার কারেন্ট শক দিয়েছে আমাকে। এমন মনে হচ্ছে রিয়া আমাকে ছাড়ছেই না। আমি জোর করে ছাড়িয়ে নিলাম। আপনি কি পাগল হয়ে গেছেন? এইভাবে রিক্সার মধ্যে সব কিসব শুরু করেছেন? চুপ, একদম ভালো করছে। তুমি তো আমার কথাই শোনো না, তাই। আমি আপনার কথা শুনবো কেন? আপনি আমার কি হন? আমি তোর বিয়ে করা বউ, রিয়া। আমি রিক্সা থেকে নেমে আর কিছু না বলে বাসায় চলে আসলাম। উনি আমার সময় সব সময় এরকম করে না, এটা মেনে নেওয়া যাবে না। আমি বাসার সামনে এসে দরজায় কলিং বেল দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। আমি ভেতরে ঢুকে, কেটি বাবা, তোর ঠোঁটে রক্ত কেন? আমি তো আম্মুর কথা শুনে ভেবা চাকা খেয়ে গেলাম। আম্মু কি বলছে এসব? আমার ঠোঁটে রক্ত মানে? আমি আম্মুর কথাটা বুঝতে পারলাম না। আম্মু কি বলছো তুমি? আমার ঠোঁটে রক্ত কোথা থেকে আসবে? সেটা তো তুই ভালো করে জানিস, আমি কিভাবে বলবো? আমি এবার ভাবছি আসলেই আমার ঠোঁটে রক্ত কোথা থেকে আসলো। তো মাথায় কিছু ঢুকছে না। আমি আম্মুকে আর কিছু না বলে উপরে চলে আসলাম, কারণ ওখানে দাঁড়িয়ে থাকলে আম্মু একটার পর একটা প্রশ্ন করে দিত। আমি উপরে এসে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর ওয়াশরুম থেকে বের হয়ে চেঞ্জ হয়ে মাত্র বিছানায় বসেছি, দেখলাম আমার ফোনটা কাঁপছে। আমি তাকিয়ে দেখি আননোন নাম্বার থেকে ফোন আসলো। কি ব্যাপার, আমার নাম্বার তো তেমন কেউ জানে না, তাহলে আননোন নাম্বার থেকে কীভাবে ফোন আসলো? এসব ভাবতে ভাবতে ফার্স্ট বার কলটা কেটে গেল। এবার আবার আসছে। আমি রিসিভ করার পর, হ্যালো, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে খুব সুন্দর একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো। আমি তো মেয়ের কণ্ঠ শুনতে একদম চুপ হয়ে গেছি, কারণ আমার নাম্বার তো কোনো মেয়ে জানে না। তাহলে এই মেয়েটা কে? এই সবই ভাবছিলাম। বাবু, বাসা ঠিক মতো গেছো তো? মানে কে আপনি? ও মা, তুমি আমাকে চিনো না? শাট আপ। আমি পরিচিত মানুষ ছাড়া কারোর সাথে কথা বলি না। সো কি আপনি পরিচয় দেন, না হলে ফোনটা রাখছি। এই, একদম না, ফোন রাখলে খারাপ হয়ে যাবে কিন্তু। আমি রিয়া, তোমার বউ। ও মাই গড, তার মানে আপনি? আমি। চিনতে পারো নাই আমাকে? আমি মেয়েদের সাথে ফোনে কথা বলি না তো, তাই ওই সব বিষয়ে একটু কাঁচা। ওয়েট, আপনি আমার কাছে ফোন কেন করলেন, আর আমার নাম্বারটাই বা কোথায় পেলেন? আরিয়ান, তুমিও না, বরের কাছে বউ ফোন করবে তো কি করবে? আর কোনোদিন শুনছো বর নাম্বার বউয়ের কাছে থাকে না? দেখেন, আমি আপনার এসব ডায়লগ শুনতে চাই না। দরকারি কথা থাকলে বলেন, না হলে আমি ফোনটা রাখছি। এই কুত্তা, শুধু ফোন রাখছি করস কেন? আমার সাথে কথা বলতে ভালো লাগে না তোর?
আর আজকে তোর সাথে মেয়েটাকে আমার খুব রাগ হচ্ছিল। ওই মেয়েটা আমার বন্ধু মারিয়া। মারিয়া বা টারিয়া সেটা বড় কথা না, বড় কথা হলো তুই মেয়েটার সাথে কম মিশবি। আমার তো ওকে দেখলেই একদম শরীর জ্বলে যায়। আর কিছু বলবেন? আজকে কিসটা কীরকম হলো? একটু কামড় দিলাম, তোমার ঠোঁটে ব্যথা পাওনি তো বাবু? তার মানে রিয়া ওই সময় আমার ঠোঁটে কামড়ে দিয়েছিল, তাই এরকম আম্মু বলছে রক্ত কেন আমার ঠোঁটে। এখন বুঝতে পারছি। ও আরিয়ান, কি হলো? তুমি চুপ কেন? আপনার জন্য আম্মু আজকে আমাকে ধরেছে। মানেটা কি? এরপর রিয়াকে সব খুলে বললাম। রিয়াকে সব খুলে বলার পর রিয়া তো হাসতে হাসতে শেষ ফোনে। আপনি হাসছেন তাই না? এই না, ইস, আমার জন্য আমার বরটা শাশুড়ির কথা শুনতে খুব খারাপ লাগছে। এইসব বিষয়ে আপনাকে না ভাবলেও চলবে, বুঝেছেন? ওকে স্যার, খেয়ে নিয়েন, সকালে ফোন করব আবার। আমি আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিলাম। মেয়েটা কি শুরু করেছে, সামনে আমার জন্য কি অপেক্ষা করছে একমাত্র আল্লাহই জানে। রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। ভালো লাগছে না, একটু ঘুমানোর চেষ্টা করলাম। আমার চোখের সামনে রিয়া কিস করছে, শুধু এইটাই ভেসে আসছে। আর হাসি মাখা মুখটা আমার এমন কেন মনে হচ্ছে আমি নিজেও জানি না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমের দেশে চলে গেলাম বুঝতেই পারিনি। সকালে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7টা বাজছে। ভাবছি আজকে কলেজে যাব না, তাই আবার শুয়ে পড়লাম। এবার যখন ঘুম ভাঙলো তখন মনে হচ্ছে আমার বুকটা তো ভারী কেন মনে হচ্ছে। তা দেখার জন্য আমি চোখটা খুলে দেখি তো বিশ্বাসই করতে পারছি না, রিয়া আমার বুকে এসে শুয়ে আছে। কিন্তু ও এখানে কি করে আসলো? আমি ওকে আমার বুক থেকে সরিয়ে দিলাম, তাই ও আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে গিলে খাবে। কি ব্যাপার, আপনি এখানে কেন, তাও আবার আমার রুমে? সরাসরি আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছেন। চুপ, একদম চুপ। এটা আমার বর, আর এর রুমে আমি আসবো না তো কে আসবে? মানেটা কি? আপনার বরের রুম মানে এটা আমার রুম। সো আপনার সাথে আমার কি বিয়ে হয়েছে নাকি? বিয়ে হয় নাই, তবে খুব তাড়াতাড়ি হবে। মাইয়া কয় কি? দেখেন, এইসব বিষয়ে আমি কিছু বলতে চাই না। এসব বিষয়ে না বললে আমি বেশি খুশি হব। আচ্ছা, বলবো না, কিন্তু তুমি কলেজে কেন যাওনি আজ? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে না ভাবলেও চলবে। ওকে? আমি ভাবো না তো কে ভাববে? জানো, তোমাকে কলেজে যখন দেখি নাই আমার খুব টেনশন হয়েছিল। তোমাকে সবসময় হারানোর আমার ভয় থাকে। এরপর তোমাদের বাসায় এসে শাশুড়ি আমাকে বলে তোমার রুমে এসে দেখি তুমি ঘুমোচ্ছ, তাই তোমাকে ডিস্টার্ব করলাম না। আমি তোমার বুকে শুয়ে পড়লাম। বিশ্বাস করো, যতক্ষণ পর্যন্ত আমি তোমার বুকে ছিলাম আমার মনে হচ্ছে আমি এক অজানা সুখ পেয়েছি। আমি রিয়ার এসব কথা শুনে ভাবছিলাম, একটা মেয়ে এত পাগলি আমার আগে জানা ছিল না তো। কেন করছেন এমন, কি জন্য করছেন? হ্যাঁ আরিয়ান, আমি তোমাকে খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি। আবার একই কথা। শোনেন, আপনি এটা চাইছেন সেটা অসম্ভব। আমি পারবো না আপনাকে ভালোবাসতে। দেশে তো অনেক ছেলে আছে আমার থেকেও ভালো। আপনি যে সুন্দরী, কলেজের সব ছেলে আপনার জন্য পাগল। আমার পিছনে পড়ে আছেন কেন? ও, আমি তোমার থেকে বড়, তাই আমাকে ভালোবাসতে পারবে না, তাই তো? শোনো, ভালোবাসা বড় ছোট এগুলো দেখে হয় না। আর সেকেন্ডের কথা হলো, আমি বাংলাদেশের যে কোনো ছেলেকে চাই না, শুধু তোমাকে চাই, শুধু তোমাকে ভালোবাসি। সেই ছোট্ট থেকে ভালোবেসে এসেছি, সারা জীবন বাসবো। রাখেন তো আপনার কথা, বের হয়ে যান রুম থেকে। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ আরিয়ান। আমি চুপ করে আছি, আমার কাছে কিছুই ভালো লাগছে না। হঠাৎ মনে হলো কে যেন আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁট দুটো আড়াই করে দিল। এমন ধরা ধরেছে যে আমি মুখও খুলতে পারছি না। কিন্তু এটা আমার কাছে এত ভালো লাগছে কেন? আমি রিয়াকে কেন বাধা দিতে পারছি না? এবার রিয়া আমাকে ছেড়ে দিয়ে, শুনো আরিয়ান, তুই শুধুই আমারই থাকবে, তোকে আমার করেই ছাড়বো। রিয়া তোকে চ্যালেঞ্জ করছি। এই বলে রিয়া কান্না করতে করতে চলে গেল। আমার নিজের কাছেই খারাপ লাগছে। এখন রিয়াকে এসব বলা একদমই ঠিক হয়নি। আমার রাগ উঠলে কী যে করি আমি নিজেও জানি না। মোবাইলটা বিছানায় আছাড় মেরে নিচে নামলাম। নিচে সোফায় গিয়ে বসে আছি, মাথায় হাত দিয়ে। মনে হলো কেউ আমার মাথায় হাত দিল। আমি উপরের দিকে তাকিয়ে দেখি আম্মু। আমার নিজের কাছেই খারাপ লাগছে। এখন রিয়াকে এসব বলা একদমই ঠিক হয়নি। আমার রাগ উঠলে কী যে করি আমি নিজেও জানি না। মোবাইলটা বিছানায় আছাড় মেরে নিচে নামলাম। নিচে সোফায় গিয়ে বসে আছি,
মাথায় হাত দিয়ে। মনে হলো কেউ আমার মাথায় হাত দিল। আমি উপরের দিকে তাকিয়ে দেখি আম্মু। আরিয়ান কি হয়েছে? রিয়াকে দেখলাম কান্না করতে করতে চলে গেল। তেমন কিছু না আম্মু। দেখ বাবা, তুই আমার থেকে কিছু লুকাবি না। আমি আর না পেরে আম্মুকে সব বলে দিলাম। এবার আম্মু এসব শোনার পর আমাকে ভুল বুঝছে। আম্মু কোনো রকমে বুঝিয়ে ওপরে চলে আসলাম। বারবার রিয়ার কথা মনে হচ্ছে। আমি আর না পেরে রিয়ার কাছে ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে সাথে ওপাশ থেকে একটা শব্দ ভেসে আসে, আপনার ডায়ালকৃত নাম্বারটা এই মুহূর্তে বন্ধ আছে, দয়া করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। আমি এবার ওয়াশরুমে গিয়ে চোখ থেকে পানি ভরাচ্ছি। অনেক সময় ভিজলাম। এবার ওয়াশরুম থেকে বের হয়ে এসে শুয়ে পড়লাম। কখন যে ঘুম আসলো নিজেও জানি না। এভাবে আরও 2 দিন চলে গেল। এই 2 দিনে আমি রিয়াকে ছেড়ে থাকতে অনেকই কষ্ট পেয়েছি। সত্যি কি আমি রিয়াকে ভালোবেসে ফেলেছি? আমি আজ রিয়াকে আমার সব মনের কথা বলবো। এই উদ্দেশ্যে কলেজে গেলাম। ক্লাসে মারিয়া আর সাগর আছে, বসে আছি। রিয়া ক্লাসে প্রবেশ করার সাথে সাথে সবাই দাঁড়িয়ে সালাম দিল। আমি রিয়াকে দেখেই ভয় পেলাম। এই 2 দিনে কী অবস্থা করেছে! চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। মনে হচ্ছে অনেকদিন খাওয়া দাওয়া করেনি, এমন মনে হচ্ছে। কিন্তু ম্যাডামকে আজকে চমকে দেব। আমি খুশি খুশি মনে ক্লাসটা শেষ করলাম। এরপর রিয়া যখন ক্লাস থেকে বের হয়ে গেল, আমি ওর পিছনে গিয়ে, এই যে শুনছেন? আরে আরিয়ান, তুমি এখানে? আমি আপনাকে কিছু বলতে চাই। বলো, কি কথা? না মানে আসলে আপনাকে আমি এই 2 দিন অনেক মিস করেছি। এক মুহূর্ত থাকতে খুব কষ্ট হয়েছে আপনাকে ছাড়া। আমি জানি না এমনটা কেন হয়েছে, তবে মনে হয় আমি আপনাকে ভালোবেসে ফেলেছি খুব। সরি আরিয়ান। মানে? তুমি অনেক দেরি করে ফেলেছ। পরশুদিন আমার বিয়ে, আমি তোমাকে ভালোবাসতে পারবো। আর শোনো, বাসায় যাও, তোমার জন্য বাসায় অনেক বড় একটা সারপ্রাইজ ওয়েট করছে। এই বলে রিয়া চলে গেল। আমার এক মুহূর্তে মনে হয়েছে আমার জীবনে অন্ধকার নেমে এসেছে। আমার খুব কষ্ট হচ্ছে। এবার কি আমি রিয়াকে হারিয়ে ফেলছি? আমি আর কিছু না ভেবে খোলা মনে বাসার দিকে রওনা দিলাম। নিজের দোষে রিয়াকে হারিয়ে ফেললাম। আমি পারবো না রিয়াকে ছাড়া থাকতে। এসব ভাবতে ভাবতে আমি বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে কলিং বেলে চাপ দিলাম। আম্মু এসে দরজাটা খুলে দিল। আমি ভিতরে গিয়ে সোফায় বসে আছি। কি রে বাবা, আজ এত তাড়াতাড়ি? না আম্মু, ভালো লাগছে না কিছু। তোমার জন্য একটা গুড নিউজ আছে। আমি এবার আম্মুর কথায় আম্মুর দিকে তাকিয়ে আছি। কি বলছে আম্মু? গুড নিউজ মানে? কিসের গুড নিউজ আম্মু? কিসের গুড নিউজ আম্মু? আগামী পরশু তোমার বিয়ে। হোয়াট? আমি আম্মুর কথা শুনে একদম চুপ হয়ে গেছি। আমি কখনো ভাবতে পারিনি যে আম্মু এটা বলবে। রিয়াকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না, অসম্ভব। বাবা, চুপ করে আছিস কেন? কি হয়েছে? তোর কি কোনো অসুবিধা? আম্মু, আমি বিয়ে করতে পারবো না। আমি এখন বিয়ের জন্য প্রস্তুত নই। আর এত তাড়াতাড়ি কিসের বিয়ে? আমি তো এখনো ছোট। শোন, তোর নির্দিষ্ট বয়স হয়েছে, আর তুই আমাদের বড় ছেলে। আমার আর তোর আব্বুর কথা ভেবে দেখ, আমরা আর কতদিন বাঁচবো? তোর বিয়েটা তো অন্তত দেখে যেতে পারি। আর না করিস না। এবার আমি কোন দিকে যাব? আম্মু, তোমরা কেন বুঝতে পারছো না? আমি রিয়াকে ছাড়া আর কাউকে মেনে নিতে পারবো না। আমার মনের ভিতরে কি চলছে সেটা একমাত্র আমিই জানি। কি দোষ করলাম যে এভাবে আমাকে কষ্ট পেতে হচ্ছে? না না, আমি আর পারছি না। কিন্তু আমি বা কী করবো? আমি তো নিরুপায়। যে মা নিজে আমাকে ছোট থেকে বড় করেছে, তার কথা আমি কিভাবে ফেলতে পারি? হে আল্লাহ, আমি কোন দিকে যাই? এবার আমাকে পথ দেখাও। আরিয়ান বাবা, বুঝছি তুই বিয়েতে রাজি নই। থাক, আমরা বুড়ো বুড়ি কষ্ট পেলে তাও তোকে আমি আর বলবো না। 1 মিনিট আম্মু, দাঁড়াও। আমি তোমার কথায় রাজি আছি। আমি বিয়ে করব। আম্মু, তবুও তোমরা এরকম বলো না। তোমাদের কষ্ট আমি মেনে নিতে পারি না আম্মু। আমি তোমাদের খুব ভালোবাসি আম্মু। তোমরা যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। মন থেকে বলছিস তো বাবা? আম্মু, মন থেকে বলছি। এবার তোমরা আয়োজন শুরু করো সব কিছুর। এই বলে উপরে চলে আসলাম। উপরে এসে আমি ওয়াশরুমে ঢুকে খুবই কষ্ট হচ্ছে। কিন্তু এমন কেন হচ্ছে? আমার রিয়ার জন্য হচ্ছে। আমি কি ওকে সত্যিকারের ভালোবাসা পেয়েও হারিয়ে ফেলছি? আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। ছেলেদের বলে আবার কাঁদতে নেই, তারপর আমার চোখ থেকে আজ যেন পানি সরছে না। কি করব? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় এসে গায়ে এলিয়ে দিলাম। একটু খারাপ লাগছিল, তাই মনে হচ্ছিল খুব শীত করছে।
আমার কাছে আমি একটু কম্বল নিয়ে নিজেকে কোনো রকমে মুড়িয়ে শুয়ে পড়লাম। সাথে সাথে চোখে ঘুম চলে আসলো। যখন ঘুম ভাঙলো তখন দেখি রুমটা অন্ধকার। তবে এত অন্ধকার কেন? আমি আমার ফোনটা বিছানার পাশ থেকে নিয়ে ফোনের লাইট নিয়ে রুমের লাইট অন করলাম। ঘড়ির দিকে তাকিয়ে বুঝতে পারলাম এখন সন্ধ্যা 6টা বাজে। ইস, কত সময় হয়ে গেছে। আমি বিছানা ছেড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে সোজা ছাদে চলে গেলাম। বারবার রিয়ার কথা মনে পড়ছে। আমি থাকতে না পেরে রিয়ার কাছে ফোন করলাম। ফোনে রিং হচ্ছে। প্রথমবার ধরলো না, আবারও দিলাম, এবার রিসিভ করেছে। আরিয়ান বলো। আপনি কি আমাকে বুঝতে পারেন না? বিশ্বাস করেন, খুব কষ্টে আছি আমি। আপনাকে ছাড়া আমি আর পাচ্ছি না। আমি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি। জানি না সামনে কি হবে। আরিয়ান দেখো, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। ফার্স্ট আমি তোমাকে বারবার তোমার কাছে গিয়ে ভালোবাসি বলছি, কিন্তু তুমি এই কথাটার কোনো মূল্যই দিলে না। তখন আমার কি খারাপ লেগেছিল তোমাকে বলে বোঝানো যাবে না। শুধুমাত্র একমাত্র সেই বুঝতে পারে ভালোবাসার মানুষ কষ্ট দিলে সেটা কেমন লাগে। দেখেন, সেটার জন্য আমি আপনার কাছে মাপ চাইছি, তবুও আপনাকে আমি হারাতে চাই না। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। আমি আপনাকে ছাড়া আর কাউকে মেনে নিতে পারবো না। অনেক দেরি করে ফেলেছো, আমার কিছু করার নেই। আমার আম্মু আমার বিয়ে ফাইনাল করে ফেলেছে। সরি, আমার আম্মুর কথার অবাধ্য হতে পারলাম না। তুমি আমাকে মাফ করো। আর শুনলাম তোমার নাকি পরশু বিয়ে, সেটা কি সত্যি? আম্মু ঠিক করছে, কিন্তু আমি আমার আম্মুর দিকে তাকিয়ে রাজি হয়েছি। কিন্তু আমি আপনাকে ছাড়া কাউকে মেনে নিতে পারবো না। শোনো, আন্টি যখন বিয়ে ঠিক করেছেন তখন নিশ্চয়ই তোমার জন্য ভালো একটা মেয়ে ঠিক করেছে। যাই হোক, ওই দিন তো তোমার বিয়ে, সো যাও বিয়ের জন্য প্রস্তুত হয়ে নাও। রাখি এখন। এই বলে রিয়া ফোনটা কেটে দিল। আমি ভাবছি একটা মেয়ে আমাকে কতটা ভালোবাসতো, কিন্তু দুদিনের মধ্যে এতটা বদলে যেতে কিভাবে পারে। আমার খুবই কষ্ট হচ্ছে। সত্যি কি আমি রিয়াকে হারিয়ে ফেললাম? রিয়াকে যে আমি কখনো হারাবো এটা আমি ভাবতেও পারিনি। না চাওয়া সত্ত্বেও চোখের জলের আজ বাঁধা মানছে না। সারা রাত ছাদে কাটিয়ে দিলাম। এসব কষ্টের মাঝে কেটে গেল 2 দিন। আমার বিয়ে ভাবতেই অবাক লাগছে। কিছু সময় পর রিয়া অন্ধকার হয়ে যাবে। কেন হচ্ছে আমার জীবনে এটা? আমার যে আজ বিয়ে তার দিকে আমার কোনো খেয়ালই নেই। সকাল থেকে সবাই কত খুশি। আব্বুও বাইরে থেকে আসছে, আমার সাথে দেখা করলো। সবাইকে দেখে বুঝলাম তারা আমার বিয়ে উপলক্ষে কতটা খুশি। কিন্তু তারা তো এটা বুঝতে পারছে না যে তাদের ছেলে কতটা কষ্টে আছে। থাক, নিজের মা বাবার উপর না হয় ভালোবাসা কোরবানি করে দিলাম। যত সময় যাচ্ছে তত আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি একটা খুব প্রিয় জিনিস হারিয়ে ফেলছি। আমি তো নিশ্চয়ই বুঝতে পারছি যে আমি রিয়াকে হারিয়ে ফেলছি। হঠাৎ আমার রুমে কে যেন ঢুকলো। আমি অন্ধকারে বসে আছি, লাইট অফ করে, তাই কিচ্ছু তেমন একটা দেখা যাচ্ছে না। আমি লাইটটা অন করে দিয়ে দেখি আব্বু আমার সামনে দাঁড়িয়ে আছে। আরিয়ান, তুই এখনো বসে আছিস কেন? ঠিক আছিস তো বাবা? আরে আব্বু, তুমি? আমি একদম ঠিক আছে আব্বু, তোমরা কোনো চিন্তা করো না। এরপর সবাই আমাকে রেডি করে নিচে নিয়ে গেল। নিচে গিয়ে দেখি অনেক মানুষ, সবাই কত খুশি। এবার সবাই গাড়িতে উঠলো, আমাকে গাড়িতে উঠালো। আমি বসে আছি, আমার পাশে আমার ভাই আছে। জানি না কার সাথে আমার বিয়ে হচ্ছে, জানতেও চায় না। আমি রিয়ার কথা ভাবছি। এতক্ষণে রিয়া হয়তো অন্ধকার হয়ে গেছে, এসব ভাবছিলাম। হঠাৎ গাড়িটা দেখলাম একটা বড় বাড়ির সামনে দাঁড় করালো। আমি গাড়ি থেকে নেমে আমাকে আব্বু ধরে নিয়ে ভিতরে নিয়ে গেল। ভিতরে গিয়ে দেখি অনেক মেহমান আছে। মনে হয় এখানেই আমার বিয়ে হচ্ছে, কিন্তু কার সাথে হবে আমি তো এখনো মেয়েটাকেই দেখিনি। কিন্তু একটা জিনিস আমার কাছে খুবই অবাক লাগছে, এই বাড়িতে এত মেয়ে মানুষ কেন? ছেলেদের থেকে বেশি মেয়ে দেখা যাচ্ছে। আমি ওসব না ভেবে রিয়ার কথা ভাবছি। আমার মনটা তো রিয়ার কাছে। রিয়া, তুমি কোথায় আছো? আমি তো ভালো নেই রিয়া। আমি মনে মনে এগুলো বলতে লাগলাম। এবার দেখলাম আমাকে বিয়ের পিঁড়িতে বসানো হলো। কিছু সময় পর একটা মেয়েকে দেখলাম আমার পাশে এসে বসানো হলো। বুঝতে পারলাম এই মেয়েটার সাথেই আমার বিয়ে হবে এখন। কিন্তু মেয়েটা এমনভাবে ঘোমটা দিয়েছে যে কিছুই বোঝা যাচ্ছে না। থাক, আমার এত দেখার শখ নেই। আমি রিয়াকে যখন পেলাম না তখন আমি এই মেয়েটাকে বিয়ে করছি ঠিকই, তবে কোনোদিন মেনে নিতে পারবো না। এরপর সব কিছুর অবসান ঘটিয়ে মেয়েটার সাথে আমার বিয়ে হয়ে গেল। কিন্তু বিয়েতে মেয়েটাকে একটুও কান্না করতে দেখিনি। সাধারণত বিয়ের দিন তো মেয়েরা অনেক কান্না করে, কিন্তু এই মেয়েটাকে দেখে অনেক অবাক হয়েছি।
সবার থেকে বিদায় নিয়ে বউকে নিয়ে যার সাথে আমার বিয়ে হয়েছে তাকে নিয়ে আমাদের বাসায় নিয়ে আসা হলো। মেয়েটাকে আমার রুমে নিয়ে যাওয়া হলো। আমি ছাদে গেলাম। খুব কষ্ট হচ্ছে আমার। অবশ্য আমার কোনো খারাপ অভ্যাস নেই, না হলে আজ ওদের মতো খারাপ কাজে লিপ্ত হতাম। বাট আমি এসব লাইক করি না। নিজের কষ্ট বুকে নিয়ে আমি উপরের দিকে তাকিয়ে আছি। আজকের আকাশটা অসম্ভব সুন্দর। তবে এই আকাশটা আমার না, এই আকাশে আমার রিয়া নেই। আল্লাহ আমাকে কোন যে শাস্তি দিল আমি সেটাই বুঝতে পারছি না। অনেক রাত হলো, এখনও আমার রুমে যাওয়া হলো না। আমার রুমে যাওয়ার অবশ্য কোনো ইচ্ছাও নেই। হঠাৎ মনে হলো উপরে কেউ এসেছে। পায়ের শব্দ পেলাম। হঠাৎ পিছন থেকে কে যেন জড়িয়ে ধরলো। কে জড়িয়ে ধরলো? আমি পিছন ফিরে দেখি তো আমার চোখ কপালে উঠে গেছে। আল্লাহ, এটা কিভাবে সম্ভব হলো? রিয়া এখানে কিভাবে আসলো? রিয়া কান্না করছে, রিয়ার চোখে পানি। রিয়া, আপনি এখানে কেন? আপনার তো আজ বিয়ে হয়ে গেছে, তো আপনি এখানে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কুত্তা হনুমান বিড়াল, একবার আম্মুকে বলেছিস বিয়েটা কার সাথে হচ্ছে? তোর বিয়েটা আমার সাথে হয়েছে। মানে আপনার সাথে আমার বিয়ে হয়েছে মানে? তার মানে মেয়েটা আপনি ছিলেন? আমি ছিলাম। আমি তোমাকে কলেজে ইগনোর করেছি আর মনে মনে খুশি হয়েছি যে তুমি আমাকে ভালোবাসি বলেছো। বিশ্বাস করো, ওই সময় তোমাকে আমার জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল, কিন্তু আম্মু আমাকে বলেছিল আরিয়ানকে সারপ্রাইজ দিতে হলে তাকে সব সময় এড়িয়ে চলতে হবে। আমি পরে বারণ করেছিলাম আমি পারবো না, কিন্তু আম্মু তখন বলেছিল মা, আরিয়ানকে পেতে হলে আমাকে এই কাজটা করতেই হবে। যখন তুমি ফোন করেছিলে তোমাকে এইসব বলেছিলাম, তখন আমার চোখ থেকে বৃষ্টির মতো পানি পড়েছিল, কিন্তু আমিই বা কি করতাম? আমি তোমাকে হারাতে চাই না, তাই এটা করতে হয়েছে। আর তোমাকে অনেক কষ্ট দিলাম না জানিয়ে, আমাকে মাফ করে দাও আরিয়ান। আমি নিজেও রিয়ার সাথে কান্না করছি। আমি ওকে জড়িয়ে নিলাম। আমি রিয়াকে হারাতে হারাতে অবশেষে তাকে পেলাম। এখন নিজেকে সব চাইতে খুশি মানুষ মনে হচ্ছে। এতক্ষণ পর্যন্ত বাইরে ছিলেন স্যার, রুমে না এসে আপনাকে তো একটা শাস্তি পেতেই হবে। জি ম্যাডাম, বলেন কি শাস্তি? আমাকে এখন লিপ কিস করতে হবে, তারপর কোলে করে রুমে নিয়ে যেতে হবে। ওইলে বাইলে, এত বড় শাস্তি? এই বলে রিয়াকে এক টান দিয়ে বুকের সাথে নিয়ে আসলাম। রিয়া আমার একদম কাছে, ওর নিঃশ্বাসটা ঘন হয়ে গেছে। আমি আমার লিপটা মুখের কাছে এনেছি। ও চোখ দুটো বন্ধ করে নিল। আমি ওর ঠোঁট দুটো এক করে নিলাম, আর রিয়া আমার সাথে সাড়া দিল। এভাবে কিছু সময় থাকার পর আমি ছেড়ে দিলাম। কি হলো, ছাড়লে কেন? ভালোই তো লাগছিল। ম্যাডাম চলো, রুমে চলো, তারপর আবার দিচ্ছি। যা দুষ্টু। আমি রিয়াকে কোলে করে রুমে নিয়ে গেলাম। এরপর ওকে বিছানায় শুয়ে দিলাম। আমি এবার রিয়ার একদম কাছে চলে এসেছি। ওই মিয়া, আপুরা, আপনার চোখ বন্ধ করেন, এভাবে তাকিয়ে থাকবেন না। এমনিতেই বিনা পয়সায় সিনেমা অনেক দেখে ফেলেছেন। পিছন দিকে ঘুরে দাঁড়ান। আমার রিয়া লজ্জা পাচ্ছে তো। আমরা আমাদের কাজ করি আর আপনারা আপনাদের কাজ করুন, মানে ভিডিওটাকে লাইক কমেন্টে শেয়ার করে দিয়েন। সকালে যখন ঘুম থেকে উঠবো, আমার নিঃশ্বাসটা নিতে এত কষ্ট হচ্ছে কেন? আমি চোখ খুলে দেখি, আমি সকালে ঘুম থেকে উঠে দেখি রিয়া আমার ঠোঁটে ওর ঠোঁট দিয়ে চেপে ধরেছে, তাই আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি তাড়াতাড়ি করে ওকে সরিয়ে দিলাম। এরপর আমি ওর দিকে রাগী ভাবে তাকিয়ে আছি। ওই বাবু, তুমি এভাবে তাকিয়েছো কেন? এইভাবে ধরে রেখেছিলে, আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। চুপ, বাজে কথা বলবে না তুমি। ঘুম থেকে উঠতে চাইছো না, তাই আমাকে এই কাজ করতে হয়েছে। আর এটা করছি, এত রিয়েক্ট করার কি আছে? তোমার বউ তো ধরছে, আমার তো হেব্বি ভালো লাগছিল। রিয়ার কথায় আমি ওর দিকে তাকিয়ে আছি, পুরো একটা পাগলি। নিজেকে খুবই ধন্য মনে হচ্ছিল, কারণ এরকম করে একটা মেয়ে একটা ছেলেকে এতটা ভালোবাসতে পারে আমার কখনো আসলে জানা ছিল না। আসলে রিয়ার সাথে আমার বিয়ে না হলে জানতে পারতাম না সত্যিকারের ভালোবাসাটা সে কি। ওই পাগল, এইভাবে হা করে কি দেখছো গো? অনেক সময় হয়ে গেছে, কটা বাজে খেয়াল আছে? তাড়াতাড়ি ওঠো, আম্মু না হলে খারাপ ভাবতে পারে। আপনি খুব ভালো। আপনি আমার জীবনে এসে সত্যি আমার জীবনটাকে বদলে দিয়েছেন। আমার কাছে খুবই ভালো লাগছে। আমার কথা শুনে আমাকে বালিশ দিয়ে মারতে শুরু করলো। আরে আরে, আমি কি করলাম? এভাবে মারছেন কেন আমাকে? লাগছে তো। ভালো করছি কুত্তা, নিজের বউকে কেউ আপনি করে বলে? ওকে ওকে ওকে, সো সরি বেবি।
আমার ভুল হয়ে গেছে, আর হবে না তো। না হবে না, অপরাধ যখন করছো শাস্তি তো পেতে হবে। ওইলে বাবাইলে, কি শাস্তি গো, বলো না একটু। বেশি কঠিন না, শুধুমাত্র আমাকে লিপ কিস করতে হবে। ও মা, তোমার শাস্তিগুলো এত রোমান্টিক কেন গো? ওই তাড়াতাড়ি করো, না হলে আম্মু চলে আসবে, দেরি হয়ে যাচ্ছে তো। আমি ধীরে ধীরে রিয়ার দিকে এগোতে লাগলাম। রিয়া আমার একদম কাছে এসে ওর নিঃশ্বাসটা আমার মুখে এসে পড়ছে। ও চোখ বন্ধ করে নিল। আমি এবার যখনই ওর ঠোঁটটাই কিস দিতে যাব, তখনই ঠক 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 দরজায় কেউ ধাক্কা দিতে লাগলো। আমি এবার ভয় পেয়ে সরে গেলাম। রিয়া আমার দিকে রাগী ভাবে তাকিয়ে আছে। ও ইশারা দিয়ে বলছে, তোকে আমি পরে দেখে নেব। আমি দৌড় দিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। রিয়া দরজাটা খুলতেই গেছে, আমি তখনই ওয়াশরুমে দরজায় ফাঁক করে দেখছি যে কে এসছে। রিয়া দরজা খোলার পর দেখে যে আম্মু দাঁড়িয়ে আছে। আরে আম্মু, তুমি এখানে? তোদের ডাকতে এলাম, কিছু সময় পর তো তোমার বাড়ি থেকে লোক আসবে তোমাদের নিয়ে যাওয়ার জন্য। জি আম্মু, আপনার ছেলে উঠতে চাইছে না, জোর করে উঠিয়ে ওয়াশরুমে পাঠালাম। আমরা আসছি, আপনি যান আম্মু। ও মা গো, মেয়েটা কিভাবে আম্মুকে বানিয়ে বানিয়ে কথা বলছে! আমি তো হাঁ করে আছি। এরপর রিয়া দরজাটা বন্ধ করে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। কুত্তা, তোর জন্য আম্মু উপরে আসছে, তোকে আজকে কি করি দেখ। আমি ভয় আর কথা বলছি না। হাই আল্লাহ, আমি শেষ। ওয়াশরুমে ঢুকছি, আমি তো কোনো কাপড় আনিনি। এবার তো রিয়াকে বলতে হবে, কিন্তু রিয়া তো আমার উপর হেব্বি রেগে আছে। দেখি একটু মধুর সুর করে কিছু করা যায় কি দেখি। ওগো তাবাসসুমের আম্মু, শুনছো তুমি? ওলে বাবা, আমার কিউট বরটা আমাকে ডাকছে, আমি তো শুনবই তাই না? বলে শোনা, কি করতে পারি তোমার জন্য? বলছি কি, আমি তো কাপড় নিয়ে ঢুকিনি, আমার কাপড়গুলো একটু দাও না গো। দিতেছি বাবু। এই বলে রিয়া আমার কাপড়গুলো নিয়ে আসলো। ওই দরজা খোলো, আমি না হলে কাপড় দেবো কিভাবে? আমি হালকা দরজাটা ফাঁক করে যখনই ওর থেকে কাপড়গুলো নেব, ও হঠাৎ আমার হাত টেনে ওয়াশরুমে ঢুকে পড়লো। আমি এবার ব্যালেন্স হারিয়ে সোজা নিচে, আর আমার উপরে রিয়া। আমি তো হাঁ করে আছি। ও মাই গড! রিয়া সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করেছিল। রিয়া চোখ খুলে তাকিয়ে দেখে ও আমার উপরে আছে আর আমি নিচে। ওই হ্যালো স্যার, এভাবে কি দেখছেন? ওঠেন না, নাকি এখানে থাকার প্ল্যান আছে? না মানে আপনি, সরি, তুমি তো আমার উপরে আছো, আমি কিভাবে উঠবো? আমি এবার খেয়াল করে দেখলাম যে আমি খালি গায়ে। রিয়ার সাথে সাথে আবার চোখ বন্ধ করে নিল। ইস, আমি রিয়েলি সরি, আসলে আমি বুঝতে পারি নাই, আমার খুব লজ্জা করছে। এই বলে আমার থেকে উঠে দিল এক দৌড়। আমি কোনো রকমে উঠে দরজাটা বন্ধ করে কাপড়গুলো পরে দিলাম। কি থেকে কি হয়ে গেল, বাট মোমেন্টটা দারুণ রোমান্টিক ছিল, বেশ ভালোই লাগলো। কিন্তু রিয়ার কাছে অনেকটাই লজ্জাজনক। ওর চোখে মুখে আমি লজ্জার ছাপ দেখতে পেয়েছি। আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রিয়া মাথা নিচু করে বিছানায় বসে আছে। ও হ্যালো পাগলি, এভাবে বসে আছো কেন? যাও তাড়াতাড়ি গোসল করে নাও। রিয়া ওয়াশরুমে ঢুকে গোসল শেষ করে বের হয়ে আয়নার সামনে গিয়ে চুল আঁচড়াচ্ছে। ওকে এই অবস্থায় দেখে খুবই ভালো লাগছে। আমি আর সামলাতে পারিনি, ওকে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম। ওই দুষ্টু, কি করছো রে? দেখছো না করছি, আমার বউকে আদর করছি। এই বলে আমি ওকে যখনই চুমু দিতে যাব, রিয়া দৌড় মেরে দরজার কাছে গিয়ে আমাকে ভেঙচি কেটে চলে গেল। ঠিক আছে ম্যাডাম, এর প্রতিশোধ আমি নেবই। আমি এবার রিয়ার পিছন পিছনে গিয়ে নিচে গিয়ে দেখি আম্মু টেবিলে নাস্তা তৈরি করে বসে আছে। না আসলেই পারতে, তোমরা এত দেরি করে আসছো, কয়টা বাজে খেয়াল আছে? আম্মু, আপনার ছেলের জন্য দেরি হলো, ও তো কিছুতেই আমার কথা শোনে না। ও মা গো, তুমি বিশ্বাস করো না, আমি দেরি করতে যাবো কেন? আরিয়ান চুপ কর, সব দোষ তোর, বৌমার কোনো দোষ নেই, খেতে বসো। আমি একটু রাগি মুড নিয়ে খেতে বসলাম। রিয়া আমার দিকে তাকিয়ে মিটি মিটি করে হাসছিল। দেখছেন আপনারা কি দুষ্টু মেয়ে। আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা রিয়ার আমি আর আম্মু ভাই সবাই মিলে সোফায় বসে গল্প করছিলাম। হঠাৎ কলিং বেলে শব্দ শুনতে পেলাম। কে আসলো আবার এই সময়? আরিয়ান বাবা, তুই দেখ তো কি এসেছে। আম্মু, আমি দেখছি। এই বলে রিয়া সোফা থেকে উঠে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে দরজাটা খুলে দেখে যে ওর বাবা শ্বশুর মশাই ওর সামনে দাঁড়িয়ে আছে। রিয়া শ্বশুর মশাইকে দেখে তো হো হো করে কেঁদে উঠলো। এরপর রিয়া তার আব্বুকে জড়িয়ে ধরলো। শ্বশুর মশাই তার মেয়েকে বুকে আগলে ধরলো।
পাগলি মেয়ে, কাঁদছিস কেন? তোমরা জানো না আমি তোমাদের ছেড়ে কোথাও কোনো দিন থাকি নাই, তাই আমি আরিয়ানকে ভালোবেসে বিয়ে করেছি, তাই থাকতে পারছি, না হলে তো আমার পক্ষে থাকা অসম্ভব ছিল। দেখো পাগলি মেয়ের কথা দেখো। জামাই বাবাজি, তোর শাশুড়ি ওনার তো হাসছে তোর এসব কাণ্ড দেখে। এবার রিয়া পিছন থেকে দেখে সত্যি তো আমরা ওরা এসব কাণ্ড দেখে হাসছিলাম। তাই রিয়া মাথাটা একটু নিচু করে ফেললো, মনে হয় লজ্জা পেয়েছে। আমি গিয়ে শ্বশুরমশাইকে সালাম করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আপা, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? নিজের মেয়ের বাড়িতে আসছেন, এভাবে দাঁড়িয়ে থাকবেন? বৌমা, তুমি নাস্তা তৈরি করতে আমার সাথে আসো। এরপর আমি শ্বশুরমশাইয়ের সাথে কথা বলছিলাম। উনি বলছিলেন ওনার কথাগুলো অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছিল। এরপর সবাইকে নাস্তা দিলাম। আরে আপা, আপনারা খান না? আমরাও খাচ্ছি, খান আপনারা, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, কোথায় ওনাদের তো দেখছি না। আসলে উনি একটু বাইরে গেছে, কাজের কারণে আটকে পড়েছে। ও আচ্ছা, বুঝলাম। এরপর কথাবার্তার মধ্য দিয়ে দুপুরে শ্বশুরমশাই সহ আরও যে লোকগুলো এসেছে ওনারা সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে রিয়া আর আমি রুমে রেডি হচ্ছি শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমার অবশ্য যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু শ্বশুরমশাই যখন এসেছেন তখন তো যেতেই হবে, না হলে আবার খারাপ ভাবতে পারে। আমি আর রিয়া আম্মুর থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসলাম। রিয়ার দিকে তাকিয়ে দেখি ম্যাডাম আজ অনেকটাই খুশি। কি ম্যাডাম, আজ বেশ খুশি খুশি মনে হচ্ছে খুব। খুশি তো হব, বিয়ের পর নিজের বাসায় যাচ্ছি, এটার থেকে খুশি আর কি হতে পারে? এটা কি হলো রিয়া? ওলে বাবা, কিছু না রে, একটু আদর করে দিলাম আমার পাগলটাকে। তুমি আসলেই একটা পাগলি। তোমার পাগলি। ওকে স্যার। রিয়ার সাথে গাড়িতে দুষ্টু মিষ্টি ঝগড়া করে ওদের বাসার সামনে এসে গাড়ি থেকে নামলাম আমরা। সবাই দরজার সামনে দাঁড়িয়ে আছি রিয়াদের বাসার। শ্বশুরমশাই দরজার কলিং বেল বাজানোর পর দরজাটা খুলে দিল। আমি তাকিয়ে দেখি এটার কেউ নয়, আমার শাশুড়ি। রিয়াকে দেখতে পেয়ে শাশুড়ি আম্মু সোজা জড়িয়ে ধরলো। আমিও ভিতরে ঢুকে সালাম করে নিলাম। আমাদের রিয়া রুমে নিয়ে যাওয়া হলো। আমি রুমে গিয়ে ঢুকেছি মাত্র, আর রিয়া দরজাটা বন্ধ করে ফেলেছে। কি হলো, তুমি দরজা বন্ধ করলে কেন? ওখানে তোমাকে ভালোভাবে শাসন করতে পারি নাই, আজ এখানে শাসন করব। মানে কিসের শাসন? বিয়ের আগে আমাকে কত ইগনোর করেছো সেটা কি ভুলে গেছো স্যার? সেটা আজ সুদে আসলে তুলে ফেলবো। এই বলে রিয়া আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আমি তো ভয়ে শেষ। রিয়া আমার দিকে এগোতে লাগলো, আবার মুখের কাছে ওর মুখটা এনে ফেলেছে। আমার হার্টবিট তো ওঠানামা করছে শুধু। কি করছো রিয়া? চুপ, এই বলে ওর থাক, বলা যাবে না। আমার কাছে ব্যাপারটা তো ভালো লাগছে না। ও কি শুরু করছে? দিনে কি ও বাসর সেরে ফেলবে নাকি? এবার রিয়া যখনই আমার উপর ঝাঁপিয়ে পড়বে তখনই দরজায় কি যেন টোকা দিল। রিয়া বিরক্তি নিয়ে দরজাটা খুলে দেখা যায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর রিয়া আবু বলে জড়িয়ে ধরলো। আমি তো হতবাক হয়ে তাকিয়ে আছি, কে এই মেয়ে, আর রিয়াকেই বা এমনভাবে জড়িয়ে ধরলো কেন? সো সরি কলিজা আপু, আমি তোর বিয়েতে আসতে পারি নাই, এখন তো আসছি। আচ্ছা, তোর বর কোথায় রে? তোর সাথে আসে নাই? মেয়েটা আমাকে এখনো খেয়াল করেনি। উফ, তুই না, তোর সামনে বসে আছি, তাকিয়ে দেখ। এবার মেয়েটা আমার দিকে তাকিয়ে দেখে আমি বসে আছি, আর এক ধ্যানে তাকিয়ে আছে ও আমার দিকে। মনে হচ্ছে আমি কোনো এলিয়েন। সঞ্জিদা, কি হলো তোর? তাহলে মেয়েটার নাম সঞ্জিদা। দেখতে তো ভালোই, কিন্তু মেয়েটা এমনভাবে তাকিয়ে আছে কেন? আপু, তোকে আন্টি ডাকছে, তুই যা, আমি দুলাভাইয়ের সাথে একটু পরিচিত হয়ে নি। এরপর রিয়া নিচে চলে গেল। এবার সঞ্জিদা আমার কাছে এসে বসলো, আমার সামনে হাত বাড়িয়ে দিয়ে বললাম, হ্যালো, আমি আরিয়ান। আমি রিয়ার চাচাতো বোন হই, বুঝলেন? সেই হিসেবে আমি আপনার শালী, তাই ভাবছি দুলাভাইয়ের সাথে লাভ করব একটু। মানে খুব সোজা, আপনার সাথে প্রেম করব। আপনি কি মজা করছেন আমার সাথে? কেমন দুলাভাই আপনি? শালীর সাথে কোথায় একটু কথা বলবেন, তা না করে ভয় পাচ্ছেন আপনি। না মানে আর কিছু বলার আগে রিয়া চলে আসলো। ওই সঞ্জিদা, যা, তোকে আম্মু ডাকে। সঞ্জিদা এবার আমার দিকে হাসি দিয়ে চলে গেল। আরিয়ান, ফ্রেশ হয়ে নাও তুমি, আম্মু খেতে রাখছে। আচ্ছা, আমি এবার ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম।
রিয়া আর আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি সবাই বসে আছে। আমি একটা চেয়ারে বসে পড়লাম। আমার পাশে রিয়া বসলো। এমা, ডান পাশে আবার তাকিয়ে দেখি সানজিদা। আমি তাকানো মাত্র আমাকে চোখ মেরে দিল। কি সাংঘাতিক মেয়ে রে বাবা! কি বাবা, তুমি কিছু খাচ্ছ না কেন? দেখো বাবা, আমরা তোমার কাছে আমার রিয়াকে তুলে দিচ্ছি, কারণ তুমি খুব ভালো ছেলে। তার থেকে বড় কথা, আমার মেয়ে তোমাকে ভালোবাসে। আর এখন তুমি এটা মনে করিও না যে এটা তোমার নিজের বাড়ির মতো। শরম কিছু নেই। রিয়া যেমন আমাদের কাছে একটা মেয়ে, তুমিও আমাদের কাছে একটা ছেলে। জি, আমি বুঝতে পেরেছি। বাহ বাহ, জামাই আদর তো বেশ ভালোই হচ্ছে। সানজিদার কথায় সবাই একসাথে হেসে উঠল। আমি পায়ে যেন কিছু একটা অনুভব করলাম, ব্যথা অনুভব করলাম। নিচের দিকে তাকিয়ে দেখি সানজিদা ওর পা আমার পায়ের উপর রেখেছে। আমি এইবার বুঝতে পারলাম আসল ঘটনাটা। আসলে সানজিদা চাইটা কি? আমাদের খাওয়া দাওয়ার পরে আমি প্রথম রুমে আসলাম। এরপর রিয়া আমার পিছনে আসলো। আমি রিয়ার দিকে চেয়ে আছি। আরিয়ান সোনা, তুমি একটু এখানে বসো, আমি বিছানাটা ঠিক করে দিচ্ছি, তারপর শুবে। আমি রিয়ার কথায় পাশে সোফায় বসে আছি। ও বিছানা ঠিক করছে। আমার কাছে এখানে আসছে বেশ ভালোই লাগছে। তবে আমার কাছে একটা বিষয় ভাবার, রিয়ার চাচাতো বোন সানজিদা আসলে চাইটা কি? ওর এরকম বিহেভ আমি মেনে নিতে পারছি না। খাওয়ার সময় আমার পায়ের ওপর পা, এটা তোর গুনাহ হবে, কিন্তু এটা কেন করলো? আমি এসব কিছু রিয়াকে জানানো যাবে না ভাবলাম। আগে দেখি ওর চাইটা কি। রিয়ার চাচাতো বোন সানজিদা। আমি গিয়ে শুয়ে পড়লাম। রিয়া আমার কাছে আসলো। কি ব্যাপার, তুমি কি ঘুমোবে? আসলে আমার শরীরটা খারাপ করছে তাই। কি, তুমি ঠিক আছে তো রিয়া? আরে পাগলটা, এত টেনশন করো না, আমি একটু ঘুমালে ঠিক হয়ে যাবে। এই বলে রিয়া আমার বুকে এসে শুয়ে পড়লো। ভাবি একটা ছোট বাচ্চাদের মতো আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে জড়িয়ে ধরলাম। কিছু সময় পর ঘুম আসলো, যে বুঝতে পারিনি। যখন ঘুম ভাঙলো আমি বিছানার পাশ থেকে মোবাইলটা হাতে নিয়ে টাইম দেখছি। সন্ধ্যা 7টা বাজছে। আমি রিয়াকে হালকা করে ওর কপালে চুমু দিলাম। এবার আমি যখনই বিছানা থেকে উঠতে যাবো, রিয়া আমাকে পিছন থেকে টেনে ধরলো। রিয়া, তুমি জেগে আছো? পাগল, জেগে আছি। তুমি কপালে চুমু দিলে তাই ঘুম ভেঙে গেল। তাই? পাগলি, ওঠো। এত সময় শুয়ে থাকলে কি ভাববে সবাই? ওলে বাবা, আমার কিউট বর, কেউ কিচ্ছু ভাববে না। আচ্ছা, বুঝলাম ম্যাডাম। আচ্ছা, আমি ওয়াশরুমে যাচ্ছি। রিয়া ওয়াশরুমে গেল। আমি হাত থেকে ফোনটা বিছানার পাশে রেখে আমার শার্টটা গায়ে দিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। এবার দেখি চুলগুলো যখনই ঠিক করতে আয়নার দিকে তাকাবো, আমি আয়নার সামনে তাকিয়ে যেটা দেখলাম, নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। এটা কি করে হয়ে গেল? আমি আয়নার সামনে দাঁড়ানো মাত্রই ভূতের মতো চমকে উঠলাম। আপনার কিছু মনে হয় বুঝতে পারেননি। আসলে আমার পুরো মুখের মধ্যে লিপের দাগ। না জানি ঘুমের মধ্যে আরো কি কি করেছে। আমি আয়না থেকে সরে বিছানায় বসে আছি। রিয়া কখন বের হবে ওয়াশরুম থেকে? 5 মিনিট পর রিয়া ওয়াশরুম থেকে বের হলো। আমি ওর দিকে তাকিয়ে আছি রাগী ভাব নিয়ে। আরিয়ান, তুমি এভাবে আমার দিকে কেন তাকিয়ে আছো? আমি কি কিছু করেছি? তুমি করো নাই মানে? আবার বলছো আমাকে ঘুমের মধ্যে কি কি করেছো তুমি? ওরে আমার বর রে, কিছু করো নাই গো, শুধু লিপ কিস করেছিলাম। দৌড়, ঘুমের মধ্যে কেউ করে নাকি? তুমিও না? আমি কি করব? তোমার ঠোঁট দুটো এত লাল যে আমি সামলাতে পারিনি। আর তুমি আমার কাছে থাকলে তোমাকে আদর করতে তো আমার ইচ্ছে করে সব সময়। তাই নাকি? যাক, আদর করা তো ভালো। তো তাহলে আরেকটু হয়ে যাক। এই, এখন একদম না, মায়ের খাবে এখন। রাতের খাবার খাবে, ঘুমাবার সময় দেব, ওকে? ওকে, তাহলে কথা রইলো, রাতে রোম্যান্স হবে কেমন? দূর, তুমি ওয়াশরুমে যাও তো, শুধু দুষ্টুমি, তাই না? আমি আর কিছু না বলে ওয়াশরুমে ঢুকে গেলাম। রিয়া পাগলি দুষ্টু মিষ্টি ঝগড়া ভালোবাসাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এইসবই ভাবছিলাম। কি স্যার, আপনার হলো? আমু খেতে ডাকছে। আমি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আয়নার সামনে গিয়ে দেখি, যাক বাবা, দাগগুলো চলে গেছে। এই দাগ নিয়ে নিচে গেলে মান সম্মান তো সব শেষ হয়ে যেত। আমি এবার রিয়ার সাথে রাতের খাবার খেতে নিচে গেলাম। নিচে সবাই আছে, বাট শ্বশুর মশাইকে দেখছি না। আমাদের শাশুড়ি আম্মু সব কিছু খেতে দিয়েছে, বাট অনেক কিছু আশা অবধি শুধু খেতে দিয়েছে। শালা শ্বশুরবাড়ির কেয়ারগুলো মনে হয় এরকমই হয়। আমাদের খাওয়ার মাঝে সঞ্জিদা হঠাৎ একটা প্রশ্ন করে বসলো। দুলা ভাই, আপনি তো কিছু খাচ্ছেন না, দেখি
বাটিটা আমাকে দেন। আমি তো হাঁ করে আছি সঞ্জিদা এইসব বিহেভ করার জন্য। আমি মান সম্মান বাঁচাতে কোনো রকমে ওখান থেকে আসলাম রুমে এসে সোজা শুয়ে পড়লাম। আমি আর হাঁটতে পারছি না। আমার পিছনে পিছনে রিয়াও আসলো। কি ব্যাপার আরিয়ান, তুমি ওখান থেকে ওভাবে চলে আসলে যে? কোনো সমস্যা নাকি? আমাকে কি তোমরা মারতে চাও? এত খাবার দিয়েছে, তার উপর তোমার বোনটা পুরো সব তরকারি আমার প্লেটে দিয়ে দিল। বলো, আমি একটা মানুষ এত খাবার কি করে খেতে পারি? রিয়া আমার কথা শুনে হাসতে হাসতে শেষ। আমার তো অনেক রাগ হচ্ছে। আমার এখানে কষ্ট হচ্ছে আর ম্যাডাম উনি হাসতেছে। আমি যে ওর দিকে তাকিয়ে আছি, এবার রিয়া সেটা খেয়াল করলো, তাই হাসিটা অফ করে ফেললো। আমি এবার অন্যদিকে মুখ ফিরে আছি, কিচ্ছু বলছি না। ও থাকুক ওর মতো। ওরলে বাবালে, আমার বরটা বুঝি রাগ করেছে? কলিজা, রাগ করো না, আমি তো মজা করছিলাম। আমি কালকেই এখান থেকে চলে যাব, আর থাকবো না এই বাড়িতে। আরিয়ান, এরকম কেন করছো? আচ্ছা ঠিক আছে, তুমি না থাকলে আর কি করার, তুমি আমাকে সাথে করে নিয়ে যাবে। আমি তো তোমাকে ছেড়ে থাকতে পারি না, সেটা তো তুমি ভালো করেই জানো। এই কথা বলার সাথে সাথে রিয়া আমাকে জড়িয়ে ধরল। কিছু সময় পর রিয়া আমার বুকে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। এবার আমিও ওকে জড়িয়ে ধরলাম। পাগলিটাকে এভাবে জড়িয়ে রাখতে চাই সারা জীবন। রিয়াদের বাসায় আরও একদিন থেকে আজ আমাদের বাসায় চলে আসতে হবে, কারণ সামনে আমার পরীক্ষা, বেশি দিন থাকা যাবে না। সকাল থেকে সবকিছু গুছিয়ে নিয়ে নিচে গেল রিয়া নিচে যাওয়ার পর আমি বসে আছি, মোবাইলটা হাতে নিয়ে দেখি সকাল 9:15 বাজে। আমরা আরও কিছু সময় পর বের হব, তবে এই কয়েকদিন শ্বশুরবাড়িতে বেশ ভালোই লাগছে। কিন্তু রিয়া চাচাতো বোনটাকে আমার বেশ মোটের সুবিধা মনে হয় না। মেয়েটা আমার চোখের সামনে পড়লে কীরকম করে যেন তাকিয়ে থাকে। বাট আমি ওসব বাদ দিয়ে মাথা থেকে ঝেড়ে ফেলে দিলাম। মাথায় সব চিন্তা বের করে মোবাইলের ডাটা অন করে ফেসবুকে লগ ইন করলাম। সাথে সাথে কতগুলো ভেসে আসলো আমার সামনে। আমি আমার মেসেঞ্জারে গিয়ে দেখি, ও মা গো, এটা তো মারিয়া আর সাগরের মেসেজ। ওদের অনেক রকমের মেসেজ আসলো। আমার সিমটা নতুন, তাই ওদের কাছে নাম্বার নেই। এবার ভালো করে দেখলাম ওরা নেটে নেই। আমি ওদের উত্তর দিয়ে নিউজ ফিডে ঘোরাঘুরি করে বের হয়ে গেলাম। এভাবে আরও কিছু সময় কেটে গেল। এবার রিয়া রুমে আসলো। রিয়া রুমে আসার পর আমাকে রেডি হতে বলে ও নিজে রেডি হচ্ছে। আমি রেডি হয়ে বসে আছি। মেয়ে মানুষদের এই একটাই সমস্যা, রেডি হতে এত সময় লাগে না। এর জন্য আমি কোনো মেয়ে মানুষের সাথে কোথাও যেতে ইচ্ছে করে না। এসব মনে মনে বলছি, নাহলে তো ম্যাডাম আমাকে এখনই উল্টা রিয়াকশন করবে। তাই আর কিচ্ছু বলছি না, চুপ করে আছি। পুরো আধা ঘন্টা লাগছে রিয়ার রেডি হতে। ও আল্লাহ, এতক্ষণ আমাকে বসিয়ে রাখা হয়েছে, আমার কোমরটা ব্যথা হয়ে গেল। এরপর দুজন মিলে নিচে গেলাম। ওখানে গিয়ে দাঁড়িয়ে আছি, সবাই আছে। ওই দুষ্টু মেয়েটা সঞ্জিদাও আছে। রিয়া তার মাকে জড়িয়ে ধরলো। বাবা, আমার মেয়েটা একটু পাগলি, তুমি তো জানো। আর সেকেন্ড কথা হলো, আমার মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে। সো তোমার সাথে থাকলে আমি জানি আমার মেয়েটা খুব সুখে থাকবে। আর রিয়ামা, শোন, জামাইয়ের সব কথা তুই শুনবি, একদম বাজে কিছু করবি না। আর বাবা, মেয়েটাকে তুমি একটু দেখে রেখো, কেমন? জি, আর আপনারা কোনো চিন্তা করবেন না, রিয়াকে আমি সব সময় আমার পাশে রাখি। সো আপনারা চিন্তা করবেন না। আর আমার পরীক্ষা শেষ হলে রিয়াকে নিয়ে আবার আসবো, কেমন? জি বাবা, তোমার কথা শুনে খুব ভালো লাগলো। জানো, আমার মেয়ের জন্য আমরা তোমার মতো এরকম একটা ছেলেকে খুঁজছিলাম, কিন্তু এরকম ছেলে আছে, তবে তারা অতটা সুবিধার নয়। আমার মেয়েকে ভালোভাবে বুঝতে পারবে না। আমি পরে রিয়াকে ফোন করে জানিয়েছিলাম বিয়ের কথা। রিয়া পরে আমাকে বারণ করে দিয়েছে, ও পরে বিয়ে করবে বলে। আমি একটু জোর দিয়ে বলছি, আরও তোমার কথা বলছে, ও নাকি তোমাকে ভালোবাসে। আমরা তখন তোমার কথা শুনে বেশ খুশি হয়েছিলাম, তাই আমার কথায় কিছু মনে করিও না বাবা। আরে না না, আপনারা যে কি বলেন আমি ঠিকই বুঝতে পারছি। প্রথমে আমি ওর কথায় রাজি হয়নি ঠিকই, তবে আপনার মেয়ের ভালোবাসার কাছে হেরে গিয়ে আজ এখানে দাঁড়িয়ে আছি। বাবা, তোমরা কি শুরু করেছো? এসব বলছো এখন? আচ্ছা, এসব বাদ দাও। আরিয়ান, দেরি হয়ে যাচ্ছে না? এবার তো আমাদের বের হতে হবে। আচ্ছা রিয়ামা, আমি ড্রাইভারকে বলে দিতেছি, তোদের পৌঁছে দিয়ে আসবে। আমি এবার সামনে গিয়ে, আরে না না, আমি তো গাড়ি কালকে নিয়ে আসলাম, তাই আছে, এখন গাড়ি দরকার হবে না। আচ্ছা আব্বু আম্মু, আপনারা ভালো থাকবেন, আমরা বের হচ্ছি। আর সঞ্জিদা, আমার শালি, তুমি খুব দুষ্টু একটা মেয়ে, তবে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের বাসায় এসো, তোমার আপু একা একা থাকে, তাই তুমি গেলে ওর একটু তোমার সাথে গল্প করতে পারবে। এরপর দেখলাম সঞ্জিদা শুধু মাথা নাড়ালো, আর কিছুই বললো না।
রিয়া আর আমি শ্বশুর শাশুড়িকে সালাম করে বাসা থেকে বের হয়ে গাড়িতে গিয়ে বসলাম। আমি এবার গাড়িটা চালু করলাম। আমি গাড়ি ড্রাইভ করছি, রিয়া আমার পাশে বসে আছে। রিয়া শুধু বকছে গাড়িতে বসে, আমি ওর কথায় তাল মিলিয়েছি। বেশ ভালো লাগছে। গাড়ি ড্রাইভ করার মাঝে হঠাৎ রিয়া বলল গাড়ি থামাতে, তাই আমি গাড়িটা সাইড করে রাখলাম। রিয়া, কি হলো? তুমি এভাবে মাঝ রাস্তায় কেন গাড়ি থামাতে বললে? এত রাগ ভালো নয় মাই সুইট হার্ট। গাড়িটা থামাতে বললাম কেন জানো? আমি ফুচকা খাবো বলে। এখন ফুচকা খেতে ইচ্ছে করছে খুব। হোয়াট? এখানে ফুচকা কোথা থেকে আসলো? আর তুমি হঠাৎ ফুচকা খাওয়ার ইচ্ছা বুঝলাম না তো ঠিক রিয়া। ধরে নাও এটা আমার ইচ্ছা, আর তুমি বলেছো না আমার সব ইচ্ছা পূরণ করবা, তাহলে তো আর কোনো কথা নেই। এই দেখো রাস্তায় ওই পাশে ফুচকাওয়ালা। তুমিও না রিয়া? আচ্ছা চলো। এভাবে দাঁত চেপে কথা বলছো কেন? তোমাকে এরকম করে কথা বলে কিউট লাগে, আর কিউট তো লাগবেই, দেখতে হবে না বরটা কার। রিয়া একটু চুপ করো, এটা পাবলিক প্লেস, কোনো সিন ক্রিয়েট করবে না কেমন? আর আমার হাত ধরো, কত গাড়ি, তোমার তো আবার বলা যায় না। আমাকে রাস্তায় একা পেয়ে শুধু শুধু এত বকা দিতেছো। মিস্টার আরিয়ান, আমি এখন স্টপ নো প্রবলেম, বাট আপনাকে বাসায় গিয়ে আমি পানিশমেন্ট দিতেছি। আমি আর রিয়া রাস্তা পার হয়ে ফুচকাওয়ালা দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর রিয়া ফুচকা দিতে বললো 2 প্লেট। আমি তো ফুচকা খাই না, তারপর রিয়া যখন এত করে বলছে তখন তো একটু খেতেই হবে। তাই আমি ফুচকাটা একটা মুখে নিয়ে বুঝলাম আমার অবস্থা খুব খারাপ। কয়েকটি খাওয়ার পর আমি তো ঝালে শেষ। রিয়া নিজের মতো করে খাচ্ছে, আমার চোখ দিয়ে পানি পড়ছে। রিয়া এখনও সেটা খেয়াল করছে না। এই বলে ফুচকা প্লেটটা আমার হাত থেকে ফেলে দিল। আমি ওর দিকে তাকিয়ে আছি। এবার রিয়া আমার কাছে এসে, তুমি ফুচকা খেতে পারো না, আমাকে তো একবারও বলোনি। কি দরকার বলার? আমি বললো তুমি তো কষ্ট পেতে। এত ভালোবাসো আরিয়ান তুমি আমায়? নিজের থেকেও বেশি। তোমার তো ঝাল লাগছে খুব, তাই না? আরে না না, তেমন একটা না। চুপ করো, আমি জানি তোমার খুব ঝাল লেগেছে। এই বলে রিয়া আমার হাতটা ধরে আমাকে টানতে টানতে গাড়ির ভেতরে নিয়ে গেল। কি হলো রিয়া, তুমি সামনে না উঠে পিছনে আমাকে নিয়ে আসলে যে? তোমার তো কষ্ট হচ্ছে, তাই কষ্টটা দূর করার জন্য গাড়ির ভিতরে নিয়ে আসলাম। কষ্ট দূর করার জন্য গাড়ির ভিতরে নিয়ে এসো? মানেটা তো ঠিক বুঝলাম না কিছু। রিয়া আমাকে আর কিছু বলতে না দিয়ে ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁট দুটো চেপে ধরলো। এভাবে কিছুক্ষণ থাকার পর ছেড়ে দিল। আরিয়ান, এখন কেমন লাগছে? ভালো লাগছে? তোমার ঝাল কমেছে? এখন ঝালটা তো একদমই চলে গেছে, আর নেই। তাই দুষ্টু কোথাকার, এবার চলো। এবার আমরা পিছন থেকে নেমে সামনে গিয়ে বসলাম। সামনে গিয়ে আবার ড্রাইভ করতে লাগলাম মনোযোগ দিয়ে। আমাদের বাড়িটা কাছে থাকায় বেশ তাড়াতাড়ি এসে আমার বাসার সামনে এসে পৌঁছালাম। আমরা গাড়ি থেকে নেমে সাইড করে রাখলাম। রিয়া আমার জন্য দাঁড়িয়েছিল। এরপর আমরা দুজন দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে কলিং বেলটা চাপ দিলাম। কি হলো আরিয়ান, দরজা খুলছে না কেন? আম্মু ভিতরে মনে হয় কোনো কাজ করছে, তাই হয়তো দেরি হচ্ছে। এরপর আবারও চাপ দিলাম। এবার চাপ দেওয়ার পর দরজা খুলে দিল। আমি তাকিয়ে দেখি আম্মু আমাদের সামনে দাঁড়িয়ে আছে অবাক হয়ে। দরজা খোলার পর আম্মু আমাদের দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। আসলে আম্মুকে আমরা কিছু বলে আসিনি তো, তাই হঠাৎ করেই চলে আসলাম। আরিয়ান, তোরা হঠাৎ? একবার তো বলে আসতে পারতি। আরে আম্মু, তোমার বৌমা এমনভাবে চলে আসবে বলেছে না, তোমাকে জানানোর সময়টুকুও পাইনি। আমার কথা শুনে রিয়া আমার দিকে রাগি মুডে তাকিয়ে আছে। আমি ওইদিকে খেয়াল না করে ভিতরে ঢুকলাম। আমার সাথে রিয়াও পিছনে পিছনে ভিতরে ঢুকলো। আচ্ছা, তোরা যখন এসেছিস যা একটু রুমে গিয়ে রেস্ট নে। আমি একটা কথা বুঝতে পারি না, আম্মু রিয়ার কথা শুনলে এত ইমোশনাল হয়ে যায় কেন? কিচ্ছু ভালো লাগে না। এরপর আমরা উপরে চলে আসলাম। রুমে গিয়ে আমি ওয়াশরুমে চলে গেলাম। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলাম। এরপর রিয়াকে দেখলাম ওয়াশরুমে ঢুকলো। আমি বিছানায় বসে আছি। কিছু সময় পর দেখলাম রিয়া ওয়াশরুম থেকে চেঞ্জ হয়ে বের হলো। আরিয়ান, এভাবে বসে আছো যে, শরীর খারাপ নাকি? কিছু হয়েছে? না মানে তেমন একটা কিছু না, একটু শরীরটা খারাপ লাগছে আর কি। আমারও খারাপ লাগছে, চলো দুজন একটু ঘুমাই। আরে দুজন ঘুমালে আম্মু একা সবকিছু সামলাতে পারবে তো? আম্মুকে বলেছে শোনো নাই, আর আম্মু একটু বলেছে রেস্ট নিতে, আর বিশেষ করে রান্না বান্না সবকিছু হয়ে গেছে, নো প্রবলেম স্যার। ম্যাডাম, বুঝতে পেরেছি। তাহলে আসুন একসাথেই শুয়ে পড়ি।
এরপর আমি ফার্স্ট হয়ে শুয়ে পড়লাম। এরপর রিয়া আমার সাথে শুয়ে পড়লো আমার বুকে। আরিয়ান, একটা কথা বলি। পাগলি, এতে আবার অনুমতি নেওয়ার কি আছে, বলোই না। তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আরিয়ান, বিশ্বাস করো, আমার নিঃশ্বাসের সাথে তুমি জড়িয়ে আছো। আমি তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আরিয়ান, কখনো আমাকে তুমি দূরে ঠেলে দিও না। ঠাস করে একটা চড় দেবো। তুমি তোমার আরিয়ানকে এই কয়দিনেও চেনো না? মানলাম প্রথমে আমি তোমাকে বুঝতে পারিনি, কিন্তু বিশ্বাস করো, যেদিন তোমাকে আমি আমার রুম থেকে চলে যেতে বললাম, ওই দিন থেকে আমার চোখের দুটো পাতা এক করতে পারিনি। আমি চোখ বুঝলে তোমাকে দেখতে পাই, তোমার মুখটা আমার সামনে ভেসে ওঠে। আর তার থেকে বড় কথা হলো, আমি এখন তোমাকে খুবই ভালোবাসি রিয়া। জানি তো আমার পাগলটা আমাকে কত ভালোবাসে। রিয়া কান্না করতে লাগলো। আরে পাগলি, নো কান্না। তোমাকে কান্না করলে একদমই মানায় না। তোমাকে হাসি মুখে অনেক কিউট লাগে। সো দেখি তো, আমার বউটা একটু হাসি দাও তো। আমি রিয়ার চোখের পানিগুলো মুছে দিলাম। এবার পাগলিটা আমাকে জড়িয়ে ধরলো। আমিও আমার বুকে তাকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। আজকে সারাদিন রিয়ার সাথে অনেক কেয়ার করেছি। আমিও ওকে অনেক ভালোবাসা দিয়েছি। এরপর তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা দুজন, রিয়া আর আমি রেডি হয়ে নিলাম। দুজন নাস্তা টেবিলে বসে আছি। আমি ভাবছি আমার সাথে যে রিয়ার বিয়ে হয়েছে, মারিয়া বা সাগর কেউই জানে না। ওরা জানতে পারলে তো অনেক কষ্ট পাবে। কিন্তু আমি তো নিরুপায়। হঠাৎ করেই বিয়েটা এমনভাবে হয়ে গেল, সব আমার মাথার উপর দিয়ে গেছে। কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওই আরিয়ান, কি ভাবছি এত শুনি? সময় হয়ে গেছে তো, তাড়াতাড়ি করো। খাচ্ছি তো। এরপর রিয়া আর আমি খাওয়ার পর আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে গাড়িতে গিয়ে বসলাম। আরিয়ান শোনো, তুমি কলেজে গিয়ে ও তোমার বন্ধু মারিয়া নাকি টারিয়া, ওর সাথে একদম কম মিশবা। বন্ধু বন্ধুর মতো থাকবে, এর বাইরে কিছু না। ওকে দেখলে তো আমার গা জ্বলে। কি বলছো কি তুমি এসব? মারিয়া জাস্ট আমার ফ্রেন্ড, এর বাইরে কিছু না। তোমার মাথা থেকে এসব ভাবনা বের করে দাও। খারাপ করলে বন্ধুরা করে, সেটা তুমি বুঝবে না। ঢং। কিছু বললে? নাথিং। এরপর আমরা কথা বলতে বলতে কলেজের ভিতরে আমাদের গাড়ি ঢুকে গেল। আমি গাড়ির জানালা দিয়ে তাকিয়ে দেখি মারিয়া আর সাগর গাড়ির দিকে তাকিয়ে আছে। এরপর আমরা দুজন গাড়ি থেকে বের হওয়ার পর রিয়া আমাকে ক্লাসে যেতে বলে। ও অফিসে চলে গেছে। হঠাৎ পিছন থেকে কারো হাতে ছোঁয়ায় আমি চমকে উঠলাম। এবার পিছনে ফিরে তাকিয়ে দেখি, ও মা, এটা তো সাগর আর মারিয়া। আরিয়ান, কি ব্যাপার, এতদিন পর কলেজে আসলি? তো ও আবার ম্যাডামের সাথে গাড়ি করে, বুঝলাম না কিছু। না মানে, তোদের একটা কথা বলতে চাই। কি কথা বল। আসলে রিয়ার সাথে আমার বিয়ে হয়ে গেছে। না, এটা আমি বিশ্বাস করি না, এটা হতেই পারে না। আমার কথা শুনে মারিয়া কান্না করতে করতে দৌড় দিয়ে আমাদের সামনে থেকে চলে গেল। আমি মারিয়ার এরকম বিহেভ অনেক অবাক হয়েছি। মারিয়া এরকম কেন করলো? কি রে আরিয়ান, তোর কথা কি সত্যি? সাগর দেখ, পরিস্থিতি খুবই খারাপ ছিল, তাই তোদের জানানোর সময়ও পাইনি। তবে এটা সত্যি, রিয়ার সাথে আমার বিয়ে হয়ে গেছে। তুই কি মানুষ? এটা কি করতে পারলি? মানেটা কি সাগর? মারিয়া কেন কান্না করতে করতে চলে গেল সেটা তুই কি জানিস? না তো। কারণ মারিয়া তোকে ভালোবাসে, তাই মেয়েটা সেটা সহ্য করতে পারেনি। হোয়াট? কি বলছিস এসব? সাগর, তোর মাথা ঠিক আছে তো? মারিয়া আমাদের ফ্রেন্ড মাত্র। দেখ আরিয়ান, মারিয়া আমাদের ফ্রেন্ড, আমরা জানি। সেরকম তোকে অনেক লাভ করে, সেটাও জানি। জানিস, আমি মারিয়াকে যেদিন দেখেছিলাম, ওই আমার খুব ভালো লেগে যায়। তবে আমাদের বন্ধুত্ব ভেঙে যাবে, সেই কারণে আমি বলতে একটু সমস্যা হয়েছিল। কিন্তু একদিন যখন সাহস করে বলে দিলাম, পরে মারিয়া বলেছিল মারিয়া নাকি তোকে খুব ভালোবাসে। বিশ্বাস কর, কলেজে আসলে প্রতি সময় তোর কথাই বলতো মারিয়া। আমি সাগরের এরকম কথা শুনে একদম বোবার মতো হয়ে গেলাম। গাছের নিচে বসে পড়লাম। মারিয়া আমাকে এতটা ভালোবাসে, অথচ আমি সেটা জানিও না। আরিয়ান, আজ মনে করেছিলাম মারিয়া তোকে প্রপোজ করলে আমরা খুব আনন্দ করব, কিন্তু দেখ সেটা আর হলো না। একটু ভেবে দেখ তো, মারিয়ার কিছু হলে নিজেকে কখনো মাফ করতে পারবি? বন্ধু, আমি কি করতাম তুই বলে দে। আমি তো নিরুপায়। এখন আর কি করবি? যা হওয়ার হয়ে গেছে। এখন মারিয়া তো চলে গেছে, ক্লাস করবি? কিচ্ছু ভালো লাগছে না।
ওইদিকে রিয়া ক্লাসে না দেখলে অনেক সমস্যা হতে পারে রে। ঠিক আছে, ক্লাসে চল এখন, পরেরটা পরে দেখা যাবে। আমি আর সাগর ক্লাসে গেলাম। আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। শেষ পর্যন্ত এটা হবে আমি কখনোই ভাবতে পারিনি। হঠাৎ ক্লাসে রিয়া প্রবেশ করলো। আমি এক ধ্যানেই সব ভাবছি। আরিয়ান, সমস্যা কি? না ম্যাডাম, কিচ্ছু না। ক্লাসে আসছো এত অমনোযোগী কেন? সরি। ক্লাসে আসছো এত অমনোযোগী কেন? নেক্সট টাইম থেকে এরকম অমনোযোগী থাকলে তোমার আর ক্লাসে আসতে হবে না। রিয়ার এরকম কথা শুনে মাথাটা আমার গরম হয়ে গেল। আমি টেবিল থেকে দাঁড়িয়ে ব্যাগ নিয়ে সোজা ক্লাস থেকে বেরিয়ে গেলাম। রিয়া পেছন থেকে ডাকছিল, কিন্তু আমি শুনিনি। এমনিতেই ভালো লাগছে না। ও আবার এসব বলেছে, ভালো তো কিছুই লাগছে না। আমি গাছের নিচে বসে ভাবছি, মারিয়ার নাম্বার তো আমার কাছে আছে, দেখি একটা ফোন করে। মেয়েটা কি করছে? মারিয়া আমাকে ভুল বুঝলো? আমি আর দেরি করিনি, সাথে সাথেই ফোন দিলাম। তার ফোনে রিং হচ্ছে, কিন্তু ধরছে না কেন? প্রথমবার কেটে গেল, আবারও দিলাম। এবার ফোনটা ধরলো। বুঝলাম যে আন্টি। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আন্টি, আমি আরিয়ান বলছিলাম। মারিয়া কোথায়? তার মানে তুমি আরিয়ান? বাবা, আমার মেয়েটাকে বাঁচাও, ও ঘরের দরজা বন্ধ করে আছে, অনেকক্ষণ হলো দরজা খুলছে না, আমি আর পারছি না, বাসায় ওর বাবাও নেই। আন্টি, আপনি একদম ভয় পাবেন না, আমি এক্ষুনি আসছি। আমি ফোনটা কেটে দিলাম। এরপর কলেজের গেটের কাছে গিয়ে একটা রিক্সা নিলাম। এরপর সোজা মারিয়াদের বাসার সামনে এসে কলিং বেল চাপ দিলাম। দরজা খোলার পর আন্টিকে দেখলাম, উনি কান্না করছেন। আন্টি, আপনি একদমই কাঁদবেন না, মারিয়া কোন রুমে আছে? উপরে আছে বাবা। উপরে গিয়ে দরজার সামনে গিয়ে, মারিয়া, মারিয়া দরজাটা খোল প্লিজ। মারিয়া, মারিয়া, আমি আরিয়ান, দরজাটা খোল না। ও ঠিক আছে, তার মানে তুই দরজা খুলবি না? আচ্ছা, আমি চলে যাচ্ছি। কি ব্যাপার মারিয়া, দরজা খুলছে না কেন? ওর আবার কিছু হয়ে যায়নি তো? অনেক চেষ্টা করলাম, না, কিছুতেই তো দরজাটা খুলছে না। আবার আবার খারাপ কিছু করে বসেনি তো? আন্টি, আন্টি, মারিয়া তো দরজা খুলছে না, দরজাটা কি ভেঙে ফেলবো? আমি আর কিছু চাই না, আমার মেয়েটা যেন শান্তিতে থাকুক, এটাই চাই। তুমি দরজা ভেঙে ফেলো বাবা। আন্টি প্লিজ, আপনি কাঁদবেন না, নিজেকে একটু সামলানোর চেষ্টা করুন। এরপর আমি দরজাটা ভেঙে ফেললাম। দরজা ভেঙে দেখি যে মারিয়ার হাত থেকে রক্ত বের হচ্ছে। মারিয়া নিজের হাতটা কেটে ফেলেছে। আমি মারিয়া বলেই এক চিৎকার করলাম। আন্টি মারিয়াকে দেখে সেন্স হারিয়ে ফেলার মতো অবস্থা। মারিয়া হাতটা মাত্রই কাটলো, তাই এখনও তার সেন্স আছে। মারিয়া, মারিয়া, তুই এটা কেন করলি মারিয়া? এটা তো কিচ্ছু না, আমি তোর জন্য হাসি মুখে জীবন দিতে পারি। আরিয়ান, বল না তুই আমাকে ভালোবাসিস, শুধু একটা বার বল আরিয়ান। এই বলেই মারিয়া সেন্স হারিয়ে ফেললো। অনেক রক্ত বের হয়ে গেছে। আমি আন্টিকে কোনো রকম সান্ত্বনা দিয়ে মারিয়াকে কোলে তুলে দিলাম। আন্টি আমার পিছনে পিছনে আসছে। আন্টি, আন্টি, আপনি গাড়িটা তাড়াতাড়ি বের করুন, আমি মারিয়াকে নিয়ে নিচে আসছি। এরপর আন্টি কান্না করতে করতে নিচে চলে গেল। আমি মারিয়ার হাতটা চেপে ধরে ওকে কোলে করে নিয়ে গাড়িতে গিয়ে বসলাম। আন্টি গাড়ি ড্রাইভ করছে আর কান্না করছে। প্লিজ আন্টি, আন্টি কান্না করবেন না, সব ঠিক হয়ে যাবে। তারপর আমি আন্টিকে গাড়ির মধ্যে সান্ত্বনা দিয়ে হাসপাতালের সামনে চলে আসলাম। আন্টি গাড়ির দরজাটা খুলে দিল। আমি মারিয়াকে নিয়ে কোলে করে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে ভিতরে গেলাম। এরপর ডাক্তারকে দেখা মাত্রই ডাক দিলাম। ও মাই গড, এটা কি করে হলো? তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে নিয়ে চলুন, নার্স কুইক। এরপর মারিয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। আন্টি নিচে বসে কান্না করছিল। আমি কি বলে আন্টিকে যে সান্ত্বনা দেবো সেটাই বুঝতে পারছি না। আন্টি, আঙ্কেলের কি নাম্বারটা আছে, যদি দিতেন। এরপর আন্টি ওনার মোবাইলটা আমাদেরকে এগিয়ে দিল। আমি মোবাইলটা হাতে নিয়ে কন্ট্যাক্ট নাম্বার গিয়ে দেখি মারিয়ার আব্বু লেখা আছে, তাই আমি ওই নাম্বারে ফোন দিলাম। রিং হচ্ছে, বাট ফোন ধরছে না কেন। এবার আবারও দিলাম, এবার রিসিভ হলো। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। তারপর আমি আঙ্কেলকে সব কিছু খুলে বললাম প্রথম থেকে। উনি আমার কথা শুনে ফোনের ওপাশ থেকে কান্না করছিলেন। আমি ঠিকই বুঝতে পারছিলাম উনি হয়তো এটা শুনবে, আশা করতে পারেননি। উনি তাড়াতাড়ি আসছেন বলেই ফোনটা কেটে দিল। আন্টিকে দেখলাম উনি সেন্স হারিয়ে ফেলার মতো অবস্থা। আন্টি প্লিজ, আপনি এভাবে ভেঙে পড়বেন না,
আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে কে কাকে সামলাবে বলেন তো? নিজেকে একটু সামলানোর চেষ্টা করুন। মারিয়াকে থিয়েটারে নিয়ে যাওয়া হলো। 20 মিনিট হয়ে গেল। হঠাৎ পিছন থেকে কে যেন মারিয়া মারিয়া বলে চিৎকার করেছিল। আমি তাকিয়ে দেখি আঙ্কেল কান্না করতে করতে আমাদের দিকে এগিয়ে আসছে। ওনার অবস্থা দেখে আমার চোখের পানি ধরে রাখতে খুবই কষ্ট হচ্ছে। এরপর আঙ্কেল আমাদের কাছে এসে আন্টিকে জড়িয়ে ধরে কান্না করলো। মারিয়াকে থিয়েটারে নিয়ে যাওয়া হলো। 20 মিনিট হয়ে গেল। হঠাৎ পিছন থেকে কে যেন মারিয়া মারিয়া বলে চিৎকার করেছিল। আমি তাকিয়ে দেখি আঙ্কেল কান্না করতে করতে আমাদের দিকে এগিয়ে আসছে। ওনার অবস্থা দেখে আমার চোখের পানি ধরে রাখতে খুবই কষ্ট হচ্ছে। এরপর আঙ্কেল আমাদের কাছে এসে আন্টিকে জড়িয়ে ধরে কান্না করলো। কিভাবে হলো এসব? আমার মেয়ের এত বড় সর্বনাশ কে করলো? আন্টি সব কিছু খুলে বলার পর দেখলাম আঙ্কেল আমার দিকে এগিয়ে আসছে। আমার তো ভয় করছে, উনি আমাকে চড় মারবে মনে হয়। মারবেই তো, আমি ওনার মেয়েকে কতটা কষ্ট দিলাম। আমি যেটা ভাবছি ওটা না করে আঙ্কেল আমাকে অবাক করে দিয়ে জড়িয়ে ধরলো। আমি ঠিক বুঝতে পারিনি হঠাৎ আঙ্কেল আমাকে এইভাবে জড়িয়ে ধরবে। আমি ওনাকে জড়িয়ে ধরলাম। বাবা, তুমি আজ না আসলে হয়তো আমার মেয়েটাকে আর আমরা দেখতে পেতাম না। কান্না করতে করতে বললো আঙ্কেল। কি বলছেন এসব আঙ্কেল? মারিয়া তো আমার বন্ধু, ওকে বাঁচাবো না তো কাকে বাঁচাবো? আমাদের কথার মাঝে একটা ডাক্তার বের হয়ে আসে। এইখানে মারিয়ার বাড়ির লোক কারা? আঙ্কেল এগিয়ে গিয়ে, আমরা মারিয়ার বাড়ির লোক। আপনি ওনার কে হন? মারিয়া আমার মেয়ে, আমি ওর বাবা। আমার মেয়েটা ঠিক আছে তো ডাক্তার? দেখুন, অনেক রক্ত বের হয়ে গেছে, এখন এমার্জেন্সি রক্ত লাগবে, না হলে আমরা আপনার মেয়েকে বাঁচাতে পারবো না। হোয়াট? কি বলছেন এসব? আমি এগিয়ে গিয়ে, ডাক্তার রক্তের গ্রুপ কি? রক্ত ওর গ্রুপ ও প্লাস। আমার রক্তের গ্রুপ ও পজিটিভ, আমি দেবো রক্ত। তাহলে আসুন আমার সাথে। আমি ডাক্তারের সাথে গেলাম। আঙ্কেল আন্টি আমার দিকে অসহায় দৃষ্টিতে কিভাবে যেন তাকিয়ে আছে। এটা দেখে বুঝতে পারলাম ওনারা মারিয়াকে অনেক ভালোবাসে। আমার কারণে একটা মেয়ে নতুন জীবন ফিরে পাবে, তাহলে ক্ষতি কি? আমাকে একটা কেবিনে নিয়ে শুয়ে দেওয়া হলো। তারপর আমার থেকে রক্ত নিচ্ছে। আমি চোখ বন্ধ করে আছি। রক্ত নেওয়ার শেষে আমাকে ঘুমাতে বলেছে। আমার শরীরটা দুর্বল থাকায় আমাকে ঘুমানোর জন্য বলা হয়েছে। আমি একটু ঘুমানোর চেষ্টাও করলাম। যখন ঘুম ভাঙলো তখন পাশে তাকিয়ে দেখি সাগর বসে আছে। আরে সাগর, তুই কখন আসলি? সেটা বাদ দে, তোর শরীর এখন ভালো আছে আরিয়ান? হ্যাঁ রে, আমি ভালো আছি। মারিয়া ঠিক আছে তো? আরে পাগল, মারিয়া একদমই ঠিক আছে। তুই সময় মতো রক্ত না দিলে হয়তো মারিয়াকে বাঁচানো যেত না। হঠাৎ আমার কেবিনে আঙ্কেল আন্টি প্রবেশ করলো। আমি একটু উঠে বসার চেষ্টা করছিলাম। আরে আরে, কি করছো? তোমার শরীর দুর্বল, তুমি উঠছো কেন বাবা? আরিয়ান বাবা, তোমাকে কি বলে ধন্যবাদ দেব আমার জানা নেই, তবে আমি তোমার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। ছি ছি আঙ্কেল, আপনারা আমার মা বাবার মতো, আর মারিয়া আমার বন্ধু। বন্ধুর জন্য এতটুকু না করতে পারলে এটার কোনো মানে হয় না। এবার আন্টি আমার কেবিনে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিল। আমার খুবই ভালো লাগছিল। ওনারা খুব ভালো, পুরো আমার মা বাবার মতো। আঙ্কেল, আমি তো অনেক সময় এসেছি, এবার বাসায় যেতে হবে। আসলে কাউকে বলে আসিনি তো, তাই। তুমি এই শরীর নিয়ে যেতে পারবে বাবা? আঙ্কেল পারবো, আর সাগর তো আছেই, ও না হয় আমাকে দিয়ে আসবে। আঙ্কেল, মারিয়াকে বলবেন আমি কাল আবার আসবো, আজ যেতে হবে। ঠিক আছে বাবা, সাবধানে যাও, আবার এসো। এরপর আমাকে সাগর আমার এক হাত ধরে হাসপাতালের বাইরে নিয়ে আসলো। এরপর গাড়িতে বসে আছি। 20 মিনিট পর আমাদের বাসার সামনে এসে পৌঁছালাম। আচ্ছা সাগর, তুই চলে যা, আমি এবার যেতে পারবো। যেতে পারবি তো শিওর, নাকি আমি ভাবিকে ডাক দেব? তারা দরকার নেই, আমি চলে যেতে পারবো। আচ্ছা বন্ধু, সাবধানে থাকিস। এরপর সাগর চলে গেল। আমি দরজার কাছে গিয়ে কলিং বেলটা চাপ দিলাম। দরজা খুলে দেওয়ার পর আমার সামনে রিয়া দাঁড়িয়ে আছে। আমি ভিতরে ঢুকে যখন উপরে উঠতে যাব, 1 মিনিট আরিয়ান, দাঁড়াও। কিছু বলবে তুমি? তুমি এত সময় কোথায় ছিলে? আজ হঠাৎ ক্লাস থেকে বের হয়ে গেলে, সমস্যা কি? দেখো, আমি তোমাকে সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। কি আমার উপর কথা বলছো তুমি, নাকি অন্য কোনো মেয়ের সাথে সময় কাটিয়ে আসছো? রিয়াকে ঠাস ঠাস করে একটা চড় মারলাম। ও এত নিচে নামতে পারে আমার জানা ছিল না। ও গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আরিয়ান, তুমি আমাকে মারতে পারলে? পারলাম। ছি, তোমার ধারণা এতটা দূরে?
নিজের বরকে এভাবে সন্দেহ করছো? কি জন্য দেরি হলো সেটা উত্তর না জেনে বলছো আমি কোনো মেয়ের সাথে সময় কাটিয়েছি? আসলে কি জানো, আমার সব থেকে বড় ভুল হয়েছে তোমাকে বিয়ে করা। এরপর যখন উপরে উঠতে যাব আমার মাথাটা ঘুরে উঠলো। আমি পড়ে যাওয়ার আগে রিয়া আমাকে ধরে ফেললো। আরিয়ান, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? ছাড়ো আমাকে, আমি ঠিক আছি। রিয়া আমার এই অবস্থা দেখে আম্মুকে ডাক দিল। এরপর আম্মু এসে দেখে যে আমার এই অবস্থা। আম্মু আমাকে দেখেই কান্না করে দিল। রিয়াও কান্না করছে। আরিয়ান বাবা, এসব কি করে ঘটলো? আরিয়ান, তুমি আমাকে সরিয়ে দিলে কেন? যে নিজের বরকে অন্য মেয়ের সাথে তুলনা করে দেয় সেই মেয়ে আমার শরীরে হাত দেওয়ার দরকার নেই। এবার রিয়া আমাকে জড়িয়ে ধরলো। আমাকে মাফ করে দাও আরিয়ান, আমি বুঝতে পারিনি তুমি বাসায় আসো নাই, তাই আমার খুব টেনশন হচ্ছিল। এরপর তোমাকে ফোন দিলাম, তুমি তো ধরো নাই। তোমাকে এক মুহূর্ত না দেখলে আমার কত কষ্ট হয় তুমি কি জানো? এবার তুমি বলো আমার দোষটা কোথায়? আমি এবার রিয়ার কথা শুনে ইমোশনাল হয়ে পড়লাম। আমি আবার ইমোশনাল হয়ে যাই খুব তাড়াতাড়ি, তাই রিয়াকে জড়িয়ে ধরলাম। আরিয়ান, তুমি এত ভালো কেন গো? কে বলেছে আমি ভালো? ওই আমি বলছি, সবাই বলে তুমি ভালো। আরিয়ান, তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে আমাকে? বলো কি চাই তোমার? আমার না একটা বাচ্চা চাই। এই বলে রিয়া আমার বুকে মুখ লুকোলো। মেয়েটাকে আমি বুঝতে পারি না, অনেক সময় রাগ হয়, আবার অনেক সময় এমন ভালোবাসে আমি যেন পাগলিটার মায়ায় জড়িয়ে যাই। আমি রিয়াকে আমার বুকে জড়িয়ে ধরলাম। রিয়াও আমার থেকে সরতে চাইছে না। আরিয়ান, সো সরি সোনা, আমি আসলে তখন বুঝতে পারিনি। জানি তোমার কষ্ট হয়েছে, তবে তোমার এই পাগলিটার তো মন মানে না। তুমি ওই সময় ক্লাস থেকে হুট করে বের হয়ে গেলা, আবার দেরি করে বাসায় ফিরেছ, তাই আমার কত টেনশন হচ্ছিল। তাই তোমার উপর একটু রাগের সাথে এসব বলেছি। আমাকে মাফ করে দাও বাবু। পাগলি, তোমার বিষয়টা আমি বুঝতে পেরেছি। আচ্ছা এসব বাদ দাও। আরিয়ান শোনো, আমিও তোমার সাথে কাল মারিয়াকে দেখতে যাব, আমাকে নিয়ে যাবে? পাগলি, নিয়ে যাব তো। আমি রিয়ার হাতে চুমু দিয়ে বললাম। স্যার চলেন, রাতের খাবার খাবেন, এমনিতেই আমার শরীরটা অনেক দুর্বল। ভালো লাগছে না, খাবো না আজ। হোয়াট? আরিয়ান, তোমার মাথা ঠিক আছে? এই অবস্থায় তুমি বলছো খাবে না? না খেলে তোমার কি অবস্থা হতে পারে তুমি সেটা ভাবতে পেরেছো? না মানে? কোনো মানেটা আমি শুনছি না। ওয়েট, আমি আসছি। কোথায় যাচ্ছ তুমি? তুমি বসে থাকো, আমি এক্ষুনি আসছি। আমি বিছানায় বসে আছি। আসলে রিয়া মেয়েটা একটা আস্ত পাগলি। রিয়া আমাকে কত ভালোবাসে, কিন্তু মারিয়াকে আমি শুধু বন্ধুর চোখে দেখছি, অন্য চোখে কোনো দিন দেখিনি। এইসবই ভাবছিলাম, হঠাৎ দেখলাম রিয়া রুমে আসলো, তার হাতে খাবার। এটা দেখে আরো অবাক হলাম। এটা কি রিয়া? ওই তুমি দেখছো না এটা কি স্যার? পাগলি, আমি তো বারণ করেছিলাম, তারপরও তুমি খাবার নিয়ে আসলে। চুপ, একদম চুপ। দেখি হা করো। রিয়ার দিকে তাকিয়ে আছি। কি হলো, তোমাকে হা করতে বললাম না? এরপর রিয়া আমাকে খাইয়ে দিল। আমি রিয়ার হাতে খেয়ে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে, কারণ নিজের বউ ভালোবেসে খাইয়ে দেওয়া এটা থেকে ভালো আর কি হতে পারে। আচ্ছা রিয়া, তুমি খেয়েছো তো? পাগল, আমি তোমাকে ছাড়া খাই না, তুমি জানো না? এবার আমি প্লেটটা নিয়ে রিয়ার মুখের সামনে ধরলাম। কি হলো, খাও পাগলি। এরপর দেখলাম রিয়া খাচ্ছে, কিন্তু তার চোখ থেকে পানি পড়ছে। নো, একদম না, চোখের পানি ফেলবে না। পাগলি, আমি তো তোমাকে একদিন বলেছিলাম তোমার চোখের পানি অকারণে আমি বের হতে দেব না। আর তোমাকে হাসি মুখে না পুরো কিউট বেবির মতো লাগে। হো হো, নো, আমি বেবি নই। আচ্ছা, তুমি বেবি নাও, তুমি বেবি না আম্মু, ওকে? যা দুষ্টু, কি যে বলো না। এরপর রিয়াকে খাইয়ে দিলাম। দুজনে খাওয়া দাওয়া করে রিয়াকে আমার বুকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি কেবল মাত্র ভোর 5:30 বাজে। চারিদিক থেকে আজানের শব্দ ভেসে আসছে। আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর বিছানায় বসে রিয়াকে কানের কাছে গিয়ে, রিয়া, এই রিয়া, রিয়া। কে কে? এরপর তাকিয়ে দেখি আমি। আরিয়ান, তুমি? আমি। তাড়াতাড়ি উঠো, নামাজ পড়বে না? পড়বো তো পাগল, তুমি মসজিদে যাও, তাহলে আমি উঠে নামাজ পড়ে নিচ্ছি।
এরপর আমি রুম থেকে বের হয়ে বাসা থেকে বের হয়ে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে নিলাম। এরপর মোনাজাত শেষ করে আমি মসজিদ থেকে বের হয়ে রাস্তায় একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর দেখি আম্মু আর রিয়া দুজন খাবার টেবিল সাজাচ্ছে। বাহ, কি সুন্দর সুগন্ধ বের হচ্ছে। রান্নাটা কে করলো আম্মু বুঝি? নারী পাগল, রান্না করছে রিয়া মা। রিয়া এত সুন্দর করে রান্না করতে পারে? কই, আগে তো জানতাম না। দেখেছো আম্মু, তোমার ছেলে শুরু করেছে আবার। আরিয়ান, একদম ফাজলামি করবে না, বসো তুমি। আর রিয়া মা রান্নাটা আমার থেকে শিখেছে, আর ও এখন আমার থেকে ভালোই রান্না করতে পারে। তা তো দেখছি। এই বলে খাবার টেবিলে বসে পড়লাম। আসলে খাবার থেকে যা সুগন্ধ বের হচ্ছে না, আর দাঁড়িয়ে থাকতে পারছি না, তাই বসে পড়লাম। আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। আসলেই তো খুব সুস্বাদু হয়েছে। রিয়া, সুপার হয়েছে। তাই, ধন্যবাদ স্যার। এরপর আম্মু আর রিয়া বসে পড়লো। সবাই খাওয়া দাওয়া করে আমি আর রিয়া রুমে এসে রেডি হয়ে নিলাম হাসপাতালে যাব বলে। এরপর আম্মুকে বলে রিয়া আর আমি বের হয়ে পড়লাম। আমরা গাড়িতে বসে আছি। রিয়া সমানে বকছে, তার বকাগুলো শুনছি। বেশ ভালোই লাগছে। এভাবে আরও কিছুক্ষণ পর হাসপাতালের সামনে এসে পৌঁছালাম। এরপর আমরা হাসপাতালের ভিতরে ঢুকে গেলাম। হাসপাতালে ঢোকার পর দেখলাম আঙ্কেল আমার দিকে আরিয়ান বাবা, তুমি কেমন আছো এখন? আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল আপনারা ভালো আছেন তো? মারিয়া এখন কেমন আছে? ভালো আছে এখন। আচ্ছা, তোমার সাথে কে? একে চিনলাম না তো। আঙ্কেল আসলে ও হচ্ছে রিয়া, আমার বউ। তাই? দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। কেমন আছো মা? জি আঙ্কেল, ভালো আছি। এরপর আঙ্কেল আমাদের রিয়ার কেবিনে দরজার সামনে নিয়ে গেল। আমরা দরজার সামনে দাঁড়িয়ে আছি। আঙ্কেল ভিতরে ঢুকলো। মারিয়া, আব্বু তুমি? দুজন মানুষ তোর সাথে দেখা করতে আসলো। কে আব্বু? ওই দেখ, দরজার সামনে দাঁড়িয়ে আছে। মারিয়া দরজার সামনে তাকিয়ে দেখে যে আমি দাঁড়িয়ে আছি। এরপর আমি ভিতরে ঢুকে, মারিয়া কেমন আছিস? আরিয়ান, সরি রে, আমি আসলে বুঝতে পারি নাই, আবেগের কারণে এসব করে ফেলছি, তুই আমাকে মাফ করে দে। দূর পাগলি, এটা কোনো কথা হলো? এসব বাদ দে তো। তোর সাথে আরেকজন দেখা করতে আসলো। আরেকজন মানে? কে দেখা করতে আসলো আবার? কই, তুমি ভিতরে এসো। এবার মারিয়া তাকিয়ে দেখে যে রিয়া আসছে। রিয়া ভিতরে ঢুকে পড়লো। ম্যাডাম, আপনি এখানে? আমি আরিয়ানের মুখে সব শুনেছি। তুমি যেটা করেছো সেটা ভালো করো নাই। তোমার আব্বু আম্মু কি অবস্থায় ছিল তুমি সেটা জানো? আসলে ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আর যেন ভুল না হয়, মনে থাকবে তো? আর এখন কেমন আছো তুমি? জি ম্যাডাম, এখন ভালো আছি। মারিয়া শোনো, কলেজে আমি তোমার ম্যাডাম, কিন্তু পার্সোনাল লাইফে আমি তোমার ম্যাডাম নই। সো আমাকে আপু বলে ডাকলে খুশি হব। আপু? ওদের দুজনের কাণ্ড দেখে আঙ্কেল আন্টি আমরা সবাই হাসছিলাম। যাক, সবশেষে সব ঝামেলা মিটে গেল। আমি কখনো ভাবতেই পারিনি। মারিয়া, তুমি তাহলে থাকো, আর কয়েকদিন পর যখন সুস্থ হবে তখন না হয় কলেজে এসো। জি আপু। আপু, আপনারা কি এখন চলে যাবেন? আসলে বাসায় আম্মু একা, সব কাজ সামলাতে পারবে না। ঠিক আছে, আপনারা তাহলে যান। আর আরিয়ান পরশু, কিন্তু আমি শিওর তোর সাথে কলেজে যাব, ফোন দেব, কেমন? আরে পাগলি, তুই আগে সুস্থ হয়ে নে, তারপর না হয় কলেজে যাবি। মারিয়া, এখন তাহলে আসি, আবার পরে কথা হবে। আচ্ছা আপু, আরিয়ানকে নিয়ে আমাদের বাসায় আসবেন কিন্তু। আচ্ছা যাবো পাগলি, এখন আসি রে, টেক কেয়ার। এরপর আমরা রিয়ার কেবিন থেকে বের হয়ে আমি রিয়ার দিকে তাকালাম। রিয়া প্রথমে বুঝতে পারেনি, তারপর খেয়াল করে দেখে যে আমি তাকিয়ে আছি। ওই পাগলি, এভাবে কি দেখছো তুমি? আমার বউটা যে কত মিষ্টি সেটা দেখছি। হয়েছে, আর ঢং করতে হবে না, এবার চলো। ম্যাডাম, এবার চলেন। এরপর আমি আর রিয়া হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে গিয়ে বসলাম। আমরা গাড়িতে বসার পর ড্রাইভার গাড়িটা চালু করলো। গাড়িতে দুজন কিছুটা নীরবতা পালন করার পর রিয়া আমাকে বলল, আচ্ছা আরিয়ান, আমি যদি কখনো হারিয়ে যাই, তুমি আমাকে খুঁজবে না? রিয়া প্লিজ চুপ করো, আমি তোমাকে কোনোদিনও হারাতে দেবো না, আর এরকম কথা কখনো বলবে না, কেমন? জি স্যার, আর বলবো না। রিয়ার সাথে কথা বলতে বলতে গাড়ি আমাদের বাসার সামনে এসে থামলো। এরপর আমরা গাড়ি থেকে নেমে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। কলিং বেলের শব্দে আম্মু এসে দরজাটা খুলে দিল। আমরা ভিতরে চলে গেলাম। একদিন আমি ছাদে গিয়ে বসে আছি, হঠাৎ রিয়া এসে আমার কাছে, আরিয়ান কি করছো?
এই তো বসে আছি, কিছু বলবে তুমি? একটি কথা বলার ছিল। বলো, কি কথা? না মানে আমার একটা জায়গায় যেতে হবে, এখন তুমি কি বলো? এই সাত সকালে তুমি কোথায় যাবে শুনি? সরি আরিয়ান, আমি তোমাকে এটা বলতে পারবো না। মানেটা কি? কোথায় যাচ্ছ তুমি? সো সরি, আর তুমি আমাকে এখন অনুমতি না দিলেও আমাকে যেতে হবে। আমি রিয়ার কথা শুনে অবাক হলাম। হঠাৎ রিয়া আমার সাথে এরকম বিহেভ কেন করছে? না, আমি ব্যাপারটা তো মানতে পারছি না। আমাকে দেখতেই হবে রিয়া কোথায় যাচ্ছে এ সময়। আমি এবার ছাদ থেকে নেমে দেখি রিয়া রুমে নেই। বারান্দায় উপর থেকে দেখি রিয়া বাসা থেকে বের হয়েছে, তাই আমি ওর পিছু পিছু গেলাম। ও ফার্স্টে একটি রিক্সা নিল, আমিও পিছন পিছন একটা রিক্সাতে ফলো করছিলাম। রিয়া একটা মাঠের কাছে গিয়ে রিক্সায় থামলো। এরপর রিক্সা থেকে নেমে রিয়াকে দেখলাম একটি লোককে জড়িয়ে ধরলো। এটি দেখে আমার বুকটা কেঁপে উঠল। আমি এবার গাছের আড়ালে লুকিয়ে পড়লাম, যাতে করে ওরা আমাকে দেখতে না পায়। এরপর ওরা দুজনে হাঁটতে শুরু করলো। ওরা হাঁটতে হাঁটতে একটা বড় বাড়ির সামনে গিয়ে ভিতরে চলে গেল দুজনেই। আমার মাথাটা অনেক গরম হয়ে গেল। আমি বাসায় চলে গেলাম। রিয়ার সাথে লোকটার কী সম্পর্ক এটাই ভাবছিলাম। হঠাৎ শুনলাম কলিং বেলের শব্দ। আমি গিয়ে দরজা খুলে দিয়ে দেখলাম রিয়া। এক মিনিট রিয়া, তুমি দাঁড়াও। বলো কি বলবা? কোথায় গিয়েছিলে তুমি? একটা বন্ধুর সাথে দেখা করতে গেলাম। মিথ্যা কথা কম বলো। কোথায় গেছো তুমি? সত্য কথা বলো, না হলে খারাপ হয়ে যাবে কিন্তু। মানেটা কি? তোমাকে আমার ব্যাপারে সবকিছু বলতে হবে এটা তো কোনো মানে নেই। আর তুমি এত রিয়েক্ট কেন করছো? আমি জাস্ট এইটা জানতে চাইছি তুমি কোথায় গিয়েছিলে। শাট আপ, তুমি আমার ব্যাপারে আর কোনো কথা বলবে না। এখন তো আমাকে আর দরকার নেই। নতুন কেউ এসে গেছে না? এতক্ষণ তো একসাথে ছিলে, জড়িয়ে ধরে না জানি আর কত কি। আরিয়ান, ছি আরিয়ান, তুমি এত নিচে নেমে গেছো, আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি এবার সোফায় মাথায় হাত দিয়ে বসে পড়লাম। ভাবছি রিয়া এমনটা কি করে করতে পারলো। আমার মাথায় কারো হাত রেখেছে, এটা অনুভব করলাম। এরপর মাথা উঠিয়ে দেখি যে আম্মু। আরিয়ান, কি হয়েছে বাবা? তোর চোখে পানি কেন? আমি তোদের চিৎকার চেঁচামেচি শুনে পাশের রুম থেকে বের হয়ে আসলাম। আম্মুকে এসব কিছু বলা যাবে না, কারণ এসব আম্মু জানতে পারলে খুবই কষ্ট পাবে। আম্মু কিছু না, এমনিতেই মাথাটা ব্যথা করছিল। মিথ্যা বলছিস না তো? আমি যে তোদের চিৎকার চেঁচামেচির শব্দ শুনলাম। ওটা হচ্ছে রিয়া কলেজের ব্যাপারে আমাকে একটু বকছিল। আচ্ছা, উপরে গিয়ে ওষুধ খেয়ে নে, আমি যাচ্ছি। এই বলে আম্মু চলে গেল। আম্মু চলে যাওয়ার পর আমি বড় একটা নিঃশ্বাস ফেললাম। ভাবছিলাম আম্মু এটা জানতে পারলে কি যে হতো আল্লাহই জানে। আমি এবার আস্তে আস্তে উপরে গিয়ে দেখি রিয়া তার কাপড় চোপড় সব গুছিয়ে নিল। এবার আমি ভিতরে ঢুকলাম। রিয়া, তুমি জামা কাপড় গুছিয়ে কোথায় যাচ্ছ? রিয়া, তোমাকে আমি কিচ্ছু বলছি, তারা শুনতে পাচ্ছ না? রিয়াকে আমার দিকে ফিরিয়ে নিলাম। আরিয়ান, হাত ছাড়ো, আমার খুব লাগছে। তার আগে বলো তুমি কোথায় যাচ্ছ? শুনতে চাও তুমি কোথায় যাচ্ছি? আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি, থাকবো না তোমার সাথে। তুমি আমাকে এতটা খারাপ ভাবো, নিচে নামাই ফেলছো। যেদিন তুমি ভালো হবে ওই দিন আমি নিজে আবার আসবো। ওই তোর কি সমস্যা? হ্যাঁ, তুই বলতে চাইছিস আমি খারাপ, তাই তো? থাক, যা তুই, তোর থাকা লাগবে না। ওকে ঠিক আছে। এরপর রিয়া চলে গেল। আমি বিছানায় বসে পড়লাম। রিয়া আমার কাছে এতটা অবহেলা করছে, এটা কি করে করতে পারলো রিয়া? আমার তো বিশ্বাস হচ্ছে না। এবার আমি আম্মু জিজ্ঞেস করলে কি উত্তর দেব? মাথায় কিচ্ছু আসছে না, খুব মাথা ব্যথা করছে। আর রিয়া চলে গেল। ওকে ছাড়া তো আমার থাকতে খুবই কষ্ট হয়। আমি জানি না রিয়াকে ছেড়ে আমি থাকতে পারবো কিনা। আমি সারাদিন রুমের মধ্যেই কাটিয়ে দিলাম। এরই মধ্যে রিয়াকে অনেকবার ফোন দিলাম, রিয়ার ফোনটা বন্ধ পেলাম। রিয়া পাগলিটা এখন কি করছে? আমি তো ওকে ছাড়া ভালো নেই। এরপর রাতে খাওয়ার সময় আম্মু জিজ্ঞাসা করলো রিয়া কোথায়। তখন কলেজের কথা বলে বুঝিয়ে দিলাম একটা কাজ আছে, তাই ওদের বাসায় গেছে। কিন্তু এভাবে আর কতদিন? আল্লাহ, আমাকে পথ খুলে দাও আল্লাহ। আমি কি করব বুঝতেই পারছি না। আমি বাসা থেকে বের হয়ে একদিন রাস্তা দিয়ে হাঁটছিলাম। এরপর একটা জিনিস দেখে আমার চোখটা আটকে গেল। আমি আমার অন্য পাশে তাকিয়ে দেখি ওই লোকটা
যাকে রিয়ার সাথে দেখলাম। লোকটা একটা মেয়ের হাত ধরে হাঁটছে। বিষয়টা আমি বুঝতে না পেরে কাছে গিয়ে দাঁড়ালাম লোকটার। এই যে ভাই, আপনাকে ওই দিন রিয়ার সাথে দেখলাম, আর আপনি আজ অন্য একটা মেয়েকে ধরছেন, মানেটা কি? আপনি আরিয়ান না, যে রিয়ার হাজব্যান্ড? আমি রিয়ার হাজব্যান্ড। বাট ভাই, এটা কি করে হতে পারে? রিয়াকে ছেড়ে দিলেন? ধরুন মিয়া, আপনি এসব কি বলেন? রিয়া হচ্ছে আমার ফ্রেন্ড, আর এই যে এটা হচ্ছে আমার বিয়ে করা বউ। আপনি না রিয়াকে নিয়ে কয়দিন আগে একটা বাড়িতে ঢুকলেন দুজন মিলে? ও, এই ব্যাপারে? ওই আমার বিয়ে হবার কথা ছিল, তাই আমি তো অন্য একজনকে ভালোবাসতাম, তাই রিয়া আমাকে সহ্য করলো, তাই আমরা আজ এখানে দুজন দাঁড়িয়ে আছি। আমি এবার লোকটার কথা শুনে পিছিয়ে গেলাম। আমি কি করে ফেললাম? না বুঝে রিয়াকে ভুল বুঝলাম। আমি ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে রিয়াদের বাসার সামনে চলে গেলাম একটা রিক্সা নিয়ে। কলিং বেলে চাপ দিলাম। দাঁড়িয়ে আছে, কিন্তু এখনো কেউ দরজা খুলছে না কেন? এবার যখনই চাপ দিতেই যাবো, দরজা খুলে দিল। আমি তাকিয়ে দেখি শাশুড়ি আম্মু। আরিয়ান বাবা, তুমি এসেছো? বাবা, তুমি আমার মেয়েটাকে বাঁচাও। মানে রিয়ার কি হলো? রিয়া ঠিক আছে তো? তোমার সাথে ওর কি হয়েছে আমি জানি না, বাট তোমাদের বাসা থেকে চলে আসার পর খাওয়া দাওয়া একদম করে না, সব সময় তোমার ছবি বুকে জড়িয়ে কান্না করে। প্লিজ আপনি কাঁদবেন না, আমি 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 দেখছি। আপনি খাবার নিয়ে আসেন, আমি রুমে যাচ্ছি। এই বলে এবার রুমে গিয়ে দেখি যে রিয়া ঘুমাচ্ছে। আমি ওকে দেখে ভূত দেখার মতো ভয় পেলাম, কারণ রিয়া এই কয়দিনে একদম শুকিয়ে গেছে। এটা দেখেই তো আমার কাছে অনেক কষ্ট লাগলো। আরও রিয়া ঘুমাচ্ছে, চোখে নিচে কালো দাগ পড়ে গেছে। মেয়েটা আসলেই একটা পাগলি। ইস, আমার জন্য কত কষ্ট হলো ওর। আমি এবার ওর কাছে গিয়ে বসলাম বিছানায়। আমি রিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। হঠাৎ রিয়া আমাকে জড়িয়ে ধরলো। আমি দেখছিলাম রিয়া জেগে আছে নাকি। আমি আবার দেখি না, ঘুমের ঘরে আমাকে জড়িয়ে ধরলো। এমনভাবে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে ছেড়ে দিলে আমি কোথাও যেন পালিয়ে যাব। এরপর আমি রিয়ার পাশে শুয়ে পড়লাম। কিছু সময় পর যখন রিয়া যখন ঘুম ভেঙে যায় তখন ও বুঝতে পারেনি। পরে মনে হলো কাউকে জড়িয়ে ধরে আছে, তাই একটু চমকে ওঠে। এবার খেয়াল করে দেখে যে আমি তার পাশে শুয়ে আছি। রিয়া আমার দিকে কান্না ভেজে মুখ নিয়ে তাকিয়ে আছে। হয়তো রিয়া এটা বিশ্বাস করতে পারছে না। আরিয়ান, তুমি এখানে? কেন, আমি কি এখানে আসতে পারি না? আর কয়েকদিন পর আসতে, তাহলে আমার লাশটা দেখতে পেতে। ঠাস করে একটা চড় দেবো পাগল। এসব কিভাবে বলো তুমি? মুখে কিছু আটকায় না তোমার? আরিয়ান, তুমিই তো বলেছো আমি খারাপ, তাহলে তুমি আমার কাছে এখন কেন আসলে? দেখো রিয়া, আমি আসলে খুব করে সরি। আমি বুঝতে পারিনি, তাই তোমাকে এরকম করলাম। আর তোমার সাথে কাউকে দেখলে আমি সহ্য করতে পারি না, সেটা তো তুমি জানোই। রিয়া পাগলি এখনো অভিমান করে আছে। দেখি তো আমার পাগলিটাকে, না খেয়ে তো একদম শুকিয়ে গেছো। কেন যে তুমি এত পাগলি আমি বুঝতে পারি না। পাগলিটা শুধু তোমার জন্য স্যার। আরিয়ান, সত্যি বলছি, আর কোনোদিন যদি আমাকে ছেড়ে তুমি কোথাও যাও তাহলে নিজেকে শেষ করে দেব, বলে দিলাম। আরে ইয়ার, কিছু করতে হবে না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। এই বলে রিয়াকে আমার কারো কাছে টেনে নিলাম। এরপর আমি রিয়ার কপালে ভালোবাসার একটা পরশ রেখে দিলাম। রিয়া, তোমার নিশ্চয়ই অনেক খিদে লেগেছে, তাই না? তা তো লাগছে, তবে কি? আমি শাশুড়ি আম্মুকে বলছি, উনি খাবার নিয়ে আসছে। খাবার নিয়ে আসলে কি হবে? আমি আগে স্পেশাল খাবারটা না খেয়ে আমি এখন কিছুই খাবো না। রিয়া, কি বলছো তুমি? আর কিসের স্পেশাল খাবার? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনাকে আর বুঝতে হবে না স্যার, আমারটা আমি আদায় করে নিচ্ছি। এই বলে রিয়া আমাকে বিছানায় ফেলে দিল। তারপরেও আমার ঠোঁটে এমন ভাবে কামড়ে ধরেছে মনে হচ্ছে 1 বছর কিছু খাওয়া দাওয়া করেনি। আমিও কিছু বলছি না, কারণ ও অনেক কষ্ট পেয়েছে আমার কারণে। তাই এখন আমি যতটুকু পারি আনন্দ রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটাই হলো আমার প্রধান দায়িত্ব। এইভাবে কিছু সময় থাকার পরে দরজা নকের আওয়াজের কারণে রিয়া আমার ওপর থেকে সরে গেল। এরপর রিয়া রাগী মুখ নিয়ে দরজার সামনে গিয়ে দেখে যে শাশুড়ি আম্মু খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। রিয়া মা, তুই ঘুম থেকে কখন উঠলি? মারে, তোর অবস্থা দেখে আমার খুব কান্না আসছে। আম্মু, আপনি কোনো টেনশন করবেন না, আমি এখন এসে গেছি। ও আবার আগের মতো একদম ঠিক হয়ে যাবে। আর খাবারটা আমার কাছে দেন, আমি ওকে খাইয়ে দিচ্ছি। এরপর শাশুড়ি আম্মু আমার হাতে খাবারটা ধরিয়ে দিয়ে তিনি একটা হাসি দিয়ে চলে গেলেন। এরপর রিয়া কি বুঝে যে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। ওই রিয়া, তুমি এবার হাসছো কেন?
আর সব কিছুই বুঝলাম, কিন্তু আম্মুর এভাবে হাসির কারণটা তো বুঝলাম না। এখন দেখছি তুমিও হাসছো, কি ব্যাপার বলো তো? দাঁড়াও দাঁড়াও, একটু হেসে নি, তারপর বলছি। রিয়া, আমি কিন্তু এবার রেগে যাচ্ছি। আহা পাগল, তুমি এত রাগ কেন করো? আম্মু তোমাকে দেখে কেন হাসলো জানো? কারণ তোমার মুখে লিপের দাগ লেগেছিল, তাই আমি ও আম্মুর এটা দেখে প্রথম লজ্জা পেলাম। পরে তোমার হাবলার মতো মুখটা দেখে না হেসে পারলাম না। হয়েছে, পাকনামি করতে হবে না। আসেন, এবার খেয়ে নিন তাড়াতাড়ি। আজকে তোমাকে নিয়ে ঘুরতে যাব। আম্মু আমাদের জন্য হয়তো অপেক্ষা করছে। না, আমি খাবো না। আবার শুরু করেছো তুমি? রিয়া, এসব কি ধরনের ফাজলামি বলো তো? আয়নার সামনে দাঁড়িয়েছো, তুমি কিরকম শুকিয়ে গেছো দেখো না। সেটা আমি জানি, তবে কেউ যদি আমাকে খাইয়ে দেয় তাহলে আমি খাবো। আমি এবার খাবারের প্লেটটি হাতে নিয়ে রিয়ার মুখের কাছে নিয়ে ধরলাম। আমি রিয়াকে খাইয়ে দিচ্ছি, আর রিয়া ছোট্ট বাচ্চাদের মতো খাচ্ছে, আর মাঝে মধ্যে আমার আঙ্গুলে কামড়ে দিচ্ছে। আচ্ছা স্যার, আপনি খেয়েছেন? আমি তো খেয়েছি। দেখছো না পাগলি, আমি কত মোটা হয়ে গেছি। এ মা, আইসে মোটা? কিসের মোটা? তা তো দেখতেই পাচ্ছি, কিরকম শুকায় গেছে, পাগল একটা। দেখি খা করো। এই বলে রিয়া আমার মুখে খাবার ধরলো। এবার আমি খেয়ে নিলাম, আবার না খেলে রিয়া আবার কষ্ট পাবে। আমরা দুজনকে খাইয়ে দিলাম, এরপর একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর আমি শাশুড়িকে সালাম করে বিদায় নিয়ে বের হয়ে পড়লাম। রিয়া গাড়িতে আমার কাঁধে মাথা দিয়ে আছে। গাড়িতে আমরা দুজনে নীরবতা পালন করলাম। রিয়া কিচ্ছু বলেনি, চুপ করেছিল, আমিও চুপ করে আছি। আমরা আমাদের বাসায় সামনে গিয়ে দাঁড়ালাম। এরপর দরজার সামনে গিয়ে কলিং বেল দেওয়ার পর আম্মু দরজাটা খুলে দিল। এরপর রিয়া আম্মুকে গিয়ে জড়িয়ে ধরল। কে নিজের আপন মানা বলে এভাবে চলে গেলে আমাকে না বলে? আম্মু রিয়ার কথা ইমোশনাল হয়ে পড়লো। এরপর আম্মু রিয়াকে জড়িয়ে ধরলো। আমি রুমে গেলাম, আমার পিছন পিছন রিয়াও আসলো। এভাবে আরও কিছু দিন চলে গেল। একদিন আমি ছাদে বসে আছি, আর ওইদিকে রিয়া নিচে কান্না করছে। হঠাৎ আমার কাঁধে কি যেন হাত দিল। আমি আবার পিছনে ঘুরে দেখি আম্মু দাঁড়িয়ে আছে। আরে আম্মু, তুমি এ সময় ছাদে যে, কিছু বলবে আম্মু? এই নে, এই টিকিটগুলো রাখ। পরশুদিন তোদের হানিমুনে যাওয়ার ব্যবস্থা করছি। তোদের তো বিয়ে হলে কোথাও যাস নাই, তাই এটা ব্যবস্থা করেছি। আরে আম্মু, তুমি আবার এসব ব্যবস্থা করতে গেলে কেন? আর রিয়া শুনতে পেলে তো বকবে। রিয়া কিছু বলবে না, আমার কথা বলবে যে আম্মু দিয়েছে, তাহলে আর কিছু বলবে না। আচ্ছা আমি তাহলে আসি, নিচে রিয়া সব কিছু একা সামলাতে পারবে না। আম্মু আমার হাতে টিকিট জুড়ে ধরিয়ে দিল। এরপর আমি ভাবলাম আসলে আম্মুকে অনেক বড় একটা ধন্যবাদ দিব, কারণ বিয়ের পর আমি রিয়াকে আলাদাভাবে সময় দিতে পারিনি। তাই আম্মু হয়তো বুঝতে পেরেছে, তাই এসবের ব্যবস্থা করেছে। রাতে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে আছি। রিয়া শোনো, তোমার জন্য একটা নিউজ আছে। নিউজ? আমার জন্য? কি নিউজ আরিয়ান? এই নাও টিকিট। রিয়া এবার দেখে যে এটা হানিমুনে যাওয়ার টিকিট। আরিয়ান এসব কি করেছে? আমি কিছু করিনি, আম্মু করেছে। আমি বলেছি রিয়া বকবে, আম্মু বলেছে রিয়াকে আমার কথা বলবি, তাহলে আর কিচ্ছু বলবে না, তাই আর কি। বুঝতে পারলাম। আচ্ছা, আম্মু যখন বলেছে তখন তো যেতে হবেই। ডেট তো পরশু দেয়া, তাহলে কাল থেকে প্যাকিং শুরু করো স্যার। তা তো করবই, অনেক মজা হবে, তাই না? আর তুমি এত দূরে কেন বলো তো, কাছে এসো না। এবার রিয়াকে আমার বুকের কাছে নিয়ে আসলাম। এরপর আমি রিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। পরশুদিন আমরা হানিমুনে যাচ্ছি, সবাই দোয়া করবেন যাতে আমরা সুখে শান্তিতে নতুন জীবনের আলোর পথ নিয়ে ফিরতে পারি। অনেক ধন্যবাদ এই গল্পটি শোনার জন্য। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না।